আসসালামু আলাইকুম। আহ, আসসালাম ম্যাম। তোমরা প্রথম বর্ষের ছাত্ররা কয়জন জয়েন করছো? ম্যাম 30 জন। 30 জন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই ফাঁকে আমি সিলেবাসের ফার্স্ট চ্যাপ্টারটা দেখে ফেলছি। তো তোমাদের হলো দেখে ফেলছি মানে কি 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 তোমাদেরকে পড়তে হবে সেটা দেখলাম আর কি। একজন একটু পড়ে আমাকে একটু বলো তো, আমি কপি করি নাই তো। কি কি আছে? ডেফিনেশন। সাউন্ড চলে গেল কেন? ম্যাম শোনা যাচ্ছে তো? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। ফার্স্ট চ্যাপ্টারে আছে হচ্ছে ডেফিনেশন। আমি যেটা দেখলাম, ডেফিনেশন, স্কোপ, থিম অ্যান্ড রিলেশন উইথ আদার সাবজেক্টস। হ্যাঁ, ঠিক বলছি আমি? দেখো তো একজন। জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা। তো তোমরা নিশ্চয়ই তোমাদেরকে ফার্স্ট চ্যাপ্টার, তোমাদের কি কখনো ক্লাস হয়েছে? হ্যাঁ, মানে সরাসরি ফিজিক্যালি তোমরা কি ক্লাস করতে পারছো যখন ভর্তি হয়েছিলা? ম্যাম 1 মাস পেরেছিলাম, 1 মাস কি 1.5 মাস। হ্যাঁ, জি ম্যাম, হয়েছিল হয়েছিল আচ্ছা। এই ফার্স্ট ফার্স্ট চ্যাপ্টার হয়েছিল। চ্যাপ্টারটা হিউম্যান, তোমাদের এই যে ইন্ট্রোডাকশন টু হিউম্যান জিওগ্রাফি, এই কোর্সটা পড়াই হচ্ছে আমি আর মুনমুন ম্যাডাম, তাই না? ম্যাম নাসরিন ম্যাম পর এটা তোমরা নিয়েছে। কি মনে করতে পারো? কি? এই হিউম্যান আচ্ছা, জিওগ্রাফি। হয়তো কোনো একটা অংশ সে নিয়েছে, পুরোটা না। না, পুরোটা না। না, না, না। আচ্ছা, যাই হোক, ফার্স্ট চ্যাপ্টার কি পড়ানো হয়েছিল কিনা সেটা বলো। ম্যাম অনলাইনে নাসরিন ম্যাম এটা করিয়েছিলেন অনলাইনে। আচ্ছা, পুরো চ্যাপ্টারটা না কোনো কিছু বাদ ছিল? এটা তোমাদের 100 মার্কসের কোর্স না? না ম্যাম 50 মার্ক। আচ্ছা, এটা 50 মার্কসের কোর্স। এটার পরীক্ষা হচ্ছে তোমাদের সব পরীক্ষা এখন প্যান্ডামিক সিচুয়েশনে সব পরীক্ষা এখন হবে সম্ভবত 2 ঘন্টা, যতটুকু আমার মনে পড়তেছে। ঠিক আছে? আগে 4 ঘন্টা হতো, এখন হবে 2 ঘন্টা। আর কোশ্চেনের প্যাটার্ন ছিল কুইজ, শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন, তাই না? জি ম্যাম। কোশ্চেন, আগের বছরের কোশ্চেন কি তোমরা কালেক্ট করে দেখতে পারছো? জি ম্যাম, দেখেছি। হ্যাঁ, আমি যতটা না ক্লাস রিলেটেড কথা বলবো তার চেয়ে বেশি পরীক্ষা রিলেটেড কথা বলবো, কারণ এখন সামনে পরীক্ষা। হ্যাঁ, জি ম্যাম আমরা সেটা চাই। কোশ্চেন জোগাড় করছো তোমরা? হুম, গত বছরের কোশ্চেনটা জোগাড় করছো? জি ম্যাম, করেছি। আচ্ছা, যে করছো সে একটু তোমাদের গ্রুপে সবাইকে দিয়ে দিবা। তোমরা কেউ কুইজ পড়বা না, কুইজ কোশ্চেনের অ্যান্সার কেউই পড়বা না, কি? ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা। আর সেকেন্ড কথা হচ্ছে, তোমরা হচ্ছে ব্রড কোশ্চেনের অ্যান্সার গুলো ভালো করে পড়বা তোমরা। আমি আহ, চেষ্টা করব তোমাদেরকে একটা সাজেশনের। তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে না? জি ম্যাম। আচ্ছা, টেস্টের কোশ্চেনটা যদি তোমাদের কাছে থাকে তাহলে আমাকে একটু মেসেঞ্জারে ছবিটা। আমি আহ, আমি তোমাদের সিলেবাসটা মাত্র মানে ছিল আমার কাছে, এতদিন দেখিনি, এখন আবার দেখে নিলাম। তো পরীক্ষার জন্য, ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ফরজের মতো পড়তেই হবে। যা আছে সব, এই যে আমি দেখলাম ডেফিনেশন, স্কোপ, থিমস, রিলেশন উইথ আদার সাবজেক্ট, আর ব্রাঞ্চেস, মানে হিউম্যান জিওগ্রাফির কতগুলো ব্রাঞ্চ আছে, শাখা আছে। হ্যাঁ, যেমন আচ্ছা, আমি এখন এর ভিতরে তোমরা আর কিছু কি বলবা আমাকে, না হলে আমি একটু ইয়ে করবো, একটু ওই ফার্স্ট চ্যাপ্টার থেকে কিছু পড়াবো। তোমাদের কারো কিছু বলার আছে? না তোমরা ম্যাম। কেউ হ্যাঁ, তোমরা কেউ কিছু জানতে চাও আমার কাছে? ম্যাম, একটা জানার ইচ্ছা ছিল। বলো।
ম্যাম আমরা তো নতুন একেবারে মাত্র 1 মাস ক্লাস করেছি, কিন্তু পরীক্ষায় কিভাবে মানে লিখবো বা এগুলো সম্পর্কে তো আমাদের এখনো কোনো ধারণা নেই ম্যাম, যেহেতু সশরীরে হ্যাঁ, আমরা পরীক্ষা দিতে যাচ্ছি। আচ্ছা, পরীক্ষায় কিভাবে লিখবা সেই ধারণা তোমাদের নাই। তোমরা হিউম্যান মানে মানবিক ভূগোল বই কিনেছো? জি ম্যাম। কোন জি রাইটার, ম্যাম। কারটা কিনেছো? বাহাদুর ম্যাম স্যারের। বাহাদুর স্যারের বই কিনছো, তাহলে তো হয়েছেই। তাহলে কিভাবে লিখবা মানে কোশ্চেন আমি কি, শুনো, এটা তো বিশ্ববিদ্যালয় লেভেল যেহেতু, তারপরেও তোমরা তো কলেজে পড়ো, তো এখানে না ওইভাবে মানে কলেজের মতো বা স্কুলের মতো প্রশ্ন দিয়ে উত্তর ধরে ধরে মানে ওইভাবে হয় না। হ্যাঁ, তারপরেও যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন, তোমরা বাসায় ছিলা, তা আমি কি তোমাদেরকে কোশ্চেন বলবো চ্যাপ্টার ধরে ধরে? হ্যাঁ ম্যাম, সুবিধা হবে আমাদের। বলবো? জি ম্যাম। হ্যাঁ, তাহলে লেখো, লেখো, বা বাহাদুর স্যারের বই থাকলে ডাক দাও, ওকে যা ম্যাম। পারো করে নাও। হ্যাঁ, তোমার ফার্স্টে লেখো, সিলেবাস ধরে বলবো কিন্তু আমি। দেখো সিলেবাসের প্রথমে আছে মানবীয় ভূগোলের সংজ্ঞা দাও, তাই না? হুম। হ্যাঁ, জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তারপরে কি মানবীয় ভূগোলের আওতা বা পরিধি, দেখো তো স্কোপ। ইয়েস ম্যাম। আমাকে একটু সিলেবাসটা একটু দেখা দিয়ে যেত কিদা কিদা, আমাকে এখান থেকে একটু সিলেবাসটা বের করে দাও তো। ম্যাম, তারপরে এইখানে আছে স্কোপ। হ্যাঁ, লেখো মানবীয় ভূগোলের সংজ্ঞা দাও, মানবীয় ভূগোলের আওতা এবং পরিধি, আওতা ওই যে স্কোপ, স্কোপ এন্ড স্কোপ এন্ড রিলেশন উইথ আদার সাবজেক্টস আছে না? জি ম্যাম। হুম, ওইটা জি। শুধু লিখবা যে মানবীয়, প্রথমে লেখো মানবীয় ভূগোলের সংজ্ঞা দাও, তারপরে লেখো এর আওতা বা পরিধি আলোচনা করো। লিখছো? জি ম্যাম। হ্যাঁ, এরপরে লিখবা যে মানবীয় ভূগোলের সাথে অন্যান্য বিষয়ের সম্পর্ক আলোচনা করো, বড় প্রশ্ন। এর সাথে একটা হয়তো ছোট কোনো লেজ যদি থাকে কোশ্চেন হিসেবে, তাহলে ওইটাই থাকবে যে মানবীয় ভূগোলের সংজ্ঞা দাও, যেহেতু এটা ফার্স্ট চ্যাপ্টার। আমি কি বলছি বুঝতে পারছো তোমরা? জি ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। অন্যান্য বিষয়ের সাথে এর সম্পর্ক আলোচনা করো, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো থিমস। হ্যাঁ, থিমস বা মানবীয় ভূগোলের ধারণাগুলো, মানবীয় ভূগোলের ধারণাগুলো আলোচনা করো। যেহেতু মানে প্যান্ডামিক সিচুয়েশন, টাইম কম, সেহেতু তোমরা হচ্ছে, আমি কি বলেছি বলো তো, তোমরা ভালো করে শুনছো? কুইজ পড়তে মানা করছি, কুইজ তোমরা কেউ পড়বা না, ঠিক আছে? কুইজ তো মনে হয় আমাদের ছিল না, মানে আমাদের জি ম্যাম। ব্রড কোশ্চেন আর একটু আচ্ছা, শর্ট কোশ্চেন। হ্যাঁ, তোমাদের থেকে কুইজ ছিল না। হ্যাঁ হ্যাঁ, ব্রড কোশ্চেন আর শর্ট কোশ্চেন। আর যেহেতু টাইম কমাই দেওয়া হয়েছে, সেহেতু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হবে। তো এই প্যাটার্নটা হলো যে হয়তো বা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনের মানে ইয়েই হচ্ছে, প্যাটার্নই হচ্ছে সাধারণত আমরা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমরা কোনো শর্ট কোশ্চেনের উত্তর লিখতাম না। আমরা 100 মার্কের পরীক্ষা দিয়েছি, 80 মার্কের পরীক্ষা দিয়েছি, 4 ঘন্টা আমাদের 5টা ব্রড কোশ্চেন লেখা লাগবে। হ্যাঁ, তো তোমরাও ওইভাবেই আগাবা। তোমরা হচ্ছে শর্ট পড়বা না, কুইজ পড়বা না, আবার শর্ট পড়বা না, কারণ শর্ট কোশ্চেন থাকবে কি থাকবে না এটা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, হয়তো বা থাকবে না, ঠিক আছে? ওকে ম্যাম, ওকে ম্যাম।
সব ব্রড পড়বা। বলো তো ফার্স্ট চ্যাপ্টার নিয়ে তোমাদেরকে কি বললাম বলো তো? তোমরা কি আমার কথা শুনতে পাও না? জি ম্যাম, ফার্স্ট চ্যাপ্টারে যে আপনি জি বলেছিলেন ম্যাম। জি ম্যাম। মানবিক ভূগোলের সংজ্ঞা দাও, এর আওতা বা পরিধি আলোচনা করো, এরপর অন্যান্য বিষয়ের সাথে সম্পর্কের কথা কি বলেছেন? হুম হুম আর হচ্ছে থিমস বলেছি। ধারণাগুলো ধারণাগুলো ম্যাম থিমস গুলা না পড়ানো হয়নি। হ্যাঁ আরেকটা হ্যাঁ থিমগুলো পড়ানো হয়নি, আমি পড়াই দিব, অসুবিধা নাই। আর আরেকটা কোশ্চেন লিখবা তোমরা, সেটা হচ্ছে এই যে এইখানে রিলেশন উইথ আদার সাবজেক্ট না, জি ম্যাম। এইখানে তোমরা মানে এই কোশ্চেনের সাথে মিল রেখে তোমরা আরেকটা কোশ্চেন লিখে নাও যে মানবীয় ভূগোলের শাখাসমূহ, মানবীয় ভূগোলের কতগুলো শাখা আছে, ব্রাঞ্চেস। আমি তো তোমাদের সিলেবাসে এটা দেখতেছি না, কিন্তু ব্রাঞ্চেস তো গত বছরের কোশ্চেনটা দেখো, মনে হয় ব্রাঞ্চেস ছিল। আচ্ছা, এখন একটু বলি তাহলে। এই গেল তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন। তোমরা কি এরপরে আরো জয়েন করতে পারবা আরো, নাকি আজকে আরো কিছু কোশ্চেন বলে দিব? ম্যাম বলেন। আমি ফার্স্ট চ্যাপ্টার তোমাদের জন্য ফরজ বলে দিলাম, লিখছো? আর একটা যেহেতু এইখানে সময় কমে যাবে, এত বড় সিলেবাস, সময় কমে গেলে কোশ্চেনের মানে কমে যাবে, কোশ্চেনের অপশন কমে যাবে, মানে 5টা থেকে হয়তো 3টার উত্তর করতে হবে। তাহলে এত বড় সিলেবাস থেকে 3টা কোশ্চেন মানে কমন পাবা এবং লিখবা, সেটা একটু হয়ে যাবে তোমাদের জন্য। আছে 8টা টপ রিসোর্সেস পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, এখন আমি অরিজিন অফ ম্যান সারফেস, উৎপত্তি ও দখল, এখন তোমাদের কিছু বলতে পারবো না, এটা পড়াই না। পপুল চ্যাপ্টারটাও পড়াই না, এইটা ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট কারণ বাংলাদেশ হচ্ছে ওভার পপুলেটেড একটা কান্ট্রি। হ্যাঁ, বাংলাদেশে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন দেখো, জনসংখ্যার বন্টনের নিয়ামক গুলো কি কি? লিখছো? ইয়েস ম্যাম। জনসংখ্যা বন্টনের, আচ্ছা, এর সাথে লিখতে পারো যে মানব জনসংখ্যা, তারপরেও লেখো প্রধান মানে মেইন টপিকটাই হচ্ছে হিউম্যান পপুলেশন। তাহলে যে তারপরে লেখো এর নিয়ামক গুলো কি কি। এরপরে লেখো যে মানব এই ডিস্ট্রিবিউশন, মানব জনসংখ্যার আকারগত বিশ্ব বন্টন বা বিন্যাস, আর মহাদেশ ভিত্তিতে আলোচনা।
লিখছো কোশ্চেনটা? ম্যাম মহাদেশগত কি বললেন একটু আরেকবার যদি বলতেন ম্যাম। মহাদেশ এটা তোমরা লিখবা হচ্ছে গত, হ্যাঁ, এই এটা আলোচনা করতে হবে মহাদেশ অনুসারে জনসংখ্যার বন্টন। কোশ্চেনটা লিখছো? জি ম্যাম। আচ্ছা, আরেকটা কোশ্চেন লিখবা তোমরা এই চ্যাপ্টার থেকে, যে জনসংখ্যার কাঠামো, পপুলেশন স্ট্রাকচার, এই যে সিলেবাসে আছে দেখো, পপুলেশন স্ট্রাকচার। স্ট্রাকচারে লিখবা স্ট্রাকচার এন্ড ডাইনামিক্স, তো জনসংখ্যার কাঠামো। জনসংখ্যার কাঠামো কি? প্রশ্নটা লেখো, জনসংখ্যার কাঠামো কি? জনসংখ্যার কাঠামো কি? এরপর লেখো যে জনসংখ্যার নারী পুরুষ কাঠামো, নারী পুরুষ কাঠামো করো। লিখছো? জি ম্যাম। আচ্ছা, আর হচ্ছে দাঁড়াও, আমার মনে হয় এই দুইটা চ্যাপ্টার তোমরা আগে বাহাদুর স্যারের বই থেকে একটু পড়বা, পড়ে দেখো কতটুকু কি করতে পারো। এরপর আমি অন্যান্য বাকি, এরপর এই যে হিউম্যান সেটেলমেন্ট, এটা তো আমি এই চ্যাপ্টারটা আমি পড়াই, এটা থেকেও কোশ্চেন লিখে নাও। আচ্ছা, হিউম্যান সেটেলমেন্ট আর ইকোনমিক অ্যাক্টিভিটিস, এই 5 পর্যন্ত লিখবা, তারপরে দিয়ে দিব একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব তোমাদেরকে। হিউম্যান সেটেলমেন্ট লেখো মানব বসতি, ঠিক আছে? মানব বসতির উপাদানগুলো কি কি? এলিমেন্টস। এরপর লিখবা মানব বসতির উপাদান বা নিয়ামক গুলো কি কি? লিখছো? আমি কিন্তু তোমাদের কারো কথা শুনতে পাই না। জি ম্যাম লিখেছি। জি ম্যাম জি লিখছি। ম্যাম লিখছি। ম্যাম সবাই মিউটে থাকি তো, কারণ তাহলে লিখছি অযথা ম্যাম। সাউন্ড হয়, এই জন্য সবাই মিউটে রাখি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা 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 আচ্ছা, একজন একটু বইলো যে হ্যাঁ ম্যাডাম শুনতে পেয়েছি। হ্যাঁ, একজন একটু বইলো, যে কোনো একজন। মানব জি ম্যাম। বসতির সংজ্ঞা দাও, লিখছো? তারপরে লিখবা মানব বসতির উপাদানগুলো কি কি। খুব সহজ এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাও তোমরা ফরজ পড়বাই, কারণ এটা রচনার মানে খুব সহজ একটা রচনার মতো, পড়ে গেলেই লিখতে পারবা। মানব বসতির নিয়ামক, এরপরে লেখো উপাদান প্রকারভেদ। প্রকারভেদ
আচ্ছা, প্রকারভেদ লিখবা। স্থায়িত্বের ভিত্তিতে মানব বসতির শ্রেণী বিভাজন আলোচনা করো। লিখছো? জি ম্যাম। আচ্ছা, স্থায়িত্বের ভিত্তিতে জনসংখ্যার বসতির শ্রেণী বিভাজন আলোচনা করো। এরপরে লেখো জনসংখ্যার আকার ভিত্তিক শ্রেণী বিভাজনটি আলোচনা করো। এগুলো খুব সহজ, খুব সহজ, খুব ছোট, মানে খুব ইজি। আরেকটা লিখবা যেটা বেশ ইম্পর্টেন্ট, এটা হলো আকৃতির ভিত্তিতে মানব বসতির শ্রেণী বিভাজন আলোচনা করো। লিখেছো? জি ম্যাম। আচ্ছা, এরপরে চলে যাই আমি আমি মানব বসতি থেকে আরেকটু মানে আমি সিলেবাস নিয়ে ঘাটাঘাটি করবো, আর একটু আমাকে একটু সময় দিও। মানে আজকের রাতটা আমি দেখবো। হ্যাঁ, আমি তোমাদের আগের ব্যাচের কাছ থেকে গত বছরের কোশ্চেনটা নিব, বা তোমরাই আমাকে একটু দিয়ে দিবা। এরপরে ইকোনমিক অ্যাক্টিভিটি চ্যাপ্টারে চলে যাও। হ্যাঁ, এখানে গিয়ে লেখো যে অর্থনৈতিক কর্মকাণ্ড বলতে কি বোঝায়। এই চ্যাপ্টারটার কি ক্লাস হয়েছিল? জি ম্যাম, হয়েছিল। হ্যাঁ, তো মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড কি, বা বলতে কি বুঝো, বা মোট কথা সংজ্ঞা। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের সংজ্ঞা লিখো। হ্যাঁ, তারপরে লিখবা যে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের যে শ্রেণী বিভাজনটি লিখো। শ্রেণী বিভাজনটি এখানে আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এন্ড কোয়াটারনারি। হ্যাঁ, ম্যাম আমার একটা কোশ্চেন আছে যে এই রিলেটেড। বলো। কোশ্চেনটা হচ্ছে ম্যাম, কয়েক জায়গায় আবার দেখা যায় পাঁচ প্রকারের, মানে 5টি পর্যায়, আবার কয়েক জায়গায় 4টি পর্যায়। আমরা কোনটা দেখবো, ফলো করব? তোমরা 5টি পর্যায়েও লিখতে পারো, 4টি পর্যায়েও লিখতে পারো। যেহেতু সিলেবাসে 4টি পর্যায় আছে, মানে সিলেবাসটা ওরকম পরে যেটা একেবারে সুপার, মানে সার্ভিস যেটা, মানে খুব সুপার সেবা যেটা, যেমন এই যে আমরা অনলাইনে ক্লাস করছি, তাই না? এটা একটা সর্বোচ্চ সেবা না? ইয়েস ম্যাম। হ্যাঁ হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো এই বিষয়গুলোকে হয়তো কোনো কোনো মানে খুব আধুনিক রিসেন্ট যে বইগুলো, ওইগুলো হয়তো এই বিষয়টাকে নিয়ে আলোচনা করছে আলাদাভাবে। হ্যাঁ, এটা কোয়াটারনারির মধ্যেই চলে আসে। দেখো তোমরা সিলেবাসে প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে এবং কোয়াটারনারি পর্যায়ে 4টা পর্যায়ে দেওয়া না? সো তোমরা 4টা পর্যায়ে লিখলেও হবে, আবার তোমরা যদি 5টি পর্যায়ে লেখো সেটাও হবে। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে? আচ্ছা, এখন এই অর্থনৈতিক কার্যাবলী, এই চ্যাপ্টারটা আরেকটা ফরজ চ্যাপ্টার। এটা থেকে ভাইবা হয়, মানে ভাইভায় জিজ্ঞাসা করা হয়। ফার্স্ট চ্যাপ্টার থেকে ওরকম ভাইবার কোনো কোশ্চেন খুঁজে পাওয়া হয় না, যায় না। কিন্তু এই চ্যাপ্টারটা থেকে যেহেতু আমরা সবাই কোনো না কোনো কাজ করে জীবিকা নির্বাহ করি, সেহেতু এই চ্যাপ্টারটা থেকে ভাইভাতেও কোশ্চেন করা হয়। এই চ্যাপ্টারের কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তাহলে প্রাথমিক পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের বা অর্থনৈতিক কার্যাবলী শ্রেণী বিভাজন উদাহরণ সহ আলোচনা করো, এবং এইটাই থাকবে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট। লিখছো? প্রত্যেকটা পর্যায়ের উদাহরণ সহ আলোচনা। ঠিক আছে? তোমরা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, আমি তাহলে এখন তোমাদেরকে একটা কাজ দেই। অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে একটা কাজ, তোমার একটা চ্যাপ্টার রেডি হয়ে যাবে আমি যে অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে দিব। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট তোমরা ছোটবেলায় হোমওয়ার্ক করছো, যেরকম বড় হয়ে গেলে ইউনিভার্সিটি লেভেলে
অ্যাসাইনমেন্ট তো বুঝোই, এখন তো কলেজ স্কুল লেভেলেও অ্যাসাইনমেন্ট জমা নিতেছে, তাই না? জি ম্যাম। হ্যাঁ ম্যাম আমাদেরও তো অ্যাসাইনমেন্ট আকারে এই যে একটা ইন কোর্সের মান নাকি যোগ করবে এরকম হ্যাঁ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই যে হিউম্যান জিওগ্রাফির অ্যাসাইনমেন্ট কি ছিল? ম্যাম হিউম্যান জিওগ্রাফির কি ছিল দেয়া হচ্ছে? ম্যাম? ওটা দিয়েছিল একটা, কিন্তু কোনটা আমার এখন খেয়াল নেই। রাকিব বলতে পারো? কেউ কি বলতে পারবা কি মনে ছিল? নাই। হ্যাঁ মনে নাই। একটু সময় লাগবে, বলতে পারবো। আচ্ছা, বলতে একজন দেখে বলতে থাকো যে পারবা, আর বাকিরা সবাই লিখে নাও অ্যাসাইনমেন্টের টপিকটা। দেখো এইটাই যে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের সংজ্ঞা দাও। মানুষের তারপরে হচ্ছে মানুষের না হলেও চলবে এখানে, শুধু হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটি, মানুষ বাদ দাও। ম্যাম সিলেবাস রিলেটেড লেখো, সিলেবাস রিলেটেড লেখো, অর্থনৈতিক কর্মকাণ্ডের সংজ্ঞা দাও। ম্যাম আমাদের অ্যাসাইনমেন্টটা ছিল গ্লোবাল পপুলেশন ডিস্ট্রিবিউশনের উপরে। গ্লোবাল পপুলেশন, হ্যাঁ আচ্ছা, ভালো টপিক ছিল, সুন্দর। এই যে যেটা দিলাম আমি, যে মানুষের মানব জনসংখ্যার বিন্যাস আলোচনা করে মহাদেশ ভিত্তিতে বলছি, সেইটাই ছিল। তোমরা কি মহাদেশ ভিত্তিক আলোচনা মানে ইয়ে করছো না? ওটা অ্যাসাইনমেন্টটা রেডি করছো না? ইয়েস ম্যাম। মহাদেশগুলোর নাম লিখে, মহাদেশগুলোর আয়তন দিয়ে, মহাদেশগুলোর পপুলেশন টোটাল কত, সেইভাবে আলোচনাটা করছো না অ্যাসাইনমেন্টে? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট জমা দিছো? ইয়েস ম্যাম। ইয়েস জি ম্যাম। ম্যাম, ওই জি ম্যাম, দিয়েছি তো। জি ম্যাম জমা দেওয়া হয়েছে। আচ্ছা, আমি এখন একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, এটা তোমরা রেডি করে আমাকে ওই নেটে একজন দেখালেই হবে। লিখছো অর্থনৈতিক কর্মকাণ্ডের সংজ্ঞা দাও, অর্থনৈতিক কর্মকাণ্ডের বা কার্যাবলীর শ্রেণী বিভাজন উদাহরণ সহ আলোচনা করবা, এবং সেই শ্রেণী বিভাজনটা আলোচনা হবে সিলেবাস রিলেটেড। এই যে মানে সিলেবাসের যে 4টা ভাগে ভাগ করা হয়েছে সেই অনুযায়ী, ঠিক আছে? জি ম্যাম। উদাহরণ সহ আলোচনা করব। আচ্ছা, আমি একটু বলি তোমাদেরকে, অর্থনীতি যেহেতু আমি অ্যাসাইনমেন্টটা দিচ্ছি, মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের সংজ্ঞা কি? মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেটাই হলো মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড, ঠিক আছে? আচ্ছা, এটা তো আমি সহজ ভাষায় বললাম, তোমরা অনেক সুন্দর করে লিখবা। এটা কিন্তু ভাইভাতে জিজ্ঞাসা করা হয়, অনেকেই কিন্তু বলতে পারো না। আর রিটেন পরীক্ষার পরে প্র্যাকটিক্যালের সময় ভাইভা হয়। তোমাদের ভাইভাতে কত মার্কস মনে আছে? জানো তো ভাইভা একটা আছে? ইয়েস ম্যাম। জি ম্যাম। আচ্ছা, মানুষ, আমি এখানে বইয়ের ভাষায় বলি যে মানুষ তার প্রয়োজনে প্রাকৃতিক সম্পদকে বিভিন্নভাবে ব্যবহারের উপযোগী করে তোলে এবং বিভিন্ন জীবিকার উদ্দেশ্যে নিজেদের প্রয়োজন মেটাবার যে ফলশ্রুতি, সেটাই হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। এটা আমি বাহাদুর স্যারের বই থেকে বললাম। হ্যাঁ, আচ্ছা, তোমরা খুব সুন্দর জন আলেকজান্ডার এবং প্রফেসর থমাস যে সংজ্ঞাগুলো দিয়েছে, বা এখানে প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভালো শিক্ষক ছিলেন, ওনার একটা বইও আছে যে প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, ওনার বইটা আমরা পড়েছি, ওনার সংজ্ঞাও দিতে পারো। তোমরা যে কোনো দুজনের সংজ্ঞা লিখবা, ঠিক আছে? আর ইংলিশে সংজ্ঞা লিখতে গিয়ে বানান ভুল করবা না, তার চেয়ে বাংলায় লিখবা। যেমন জন আলেকজান্ডার এখানে ইংলিশে সংজ্ঞা দিয়েছেন, হ্যাঁ, সেটা ইংলিশের স্পেলিং মিস্টেক করলে মার্কস কাটা যেতে পারে। তার চেয়ে তোমরা প্রফেসর থমাসের কি বলছেন ওইটা বাংলায় লিখবা, যে উৎপাদন, ভোগ ও বন্টনজনিত কর্মকাণ্ডই হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। আর প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরীর মতে পণ্য সামগ্রী ও সেবার উৎপাদন, বিনিময় ও ব্যবহারের সাথে যে কোনো মানবীয় আচরণের প্রকাশই হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। তাহলে দেখো,
সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের সংজ্ঞাটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, পণ্য সামগ্রী ও সেবার উৎপাদন, অর্থনৈতিক কর্মকাণ্ড মানে হচ্ছে উৎপাদন। তো তোমরা বুঝো, আমরা চাল ডাল খাবার এগুলো উৎপাদন করি। আবার এই উৎপাদিত সামগ্রিকগুলোকে আমরা আবার বিনিময় করি। কিভাবে বিনিময়টা হয় সেটা কি তোমাদেরকে বলা লাগবে? যেমন আমরা চাল টাকা দিয়ে কিনে নিচ্ছি, এটা কি বিনিময় না? তোমরা কি শুনতে পাও? একজন হ্যাঁ বা জি ম্যাম। হ্যাঁ। তাহলে দেখো, পণ্য সামগ্রীর ও সেবার উৎপাদন। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমরা উৎপাদন করি, পণ্য সামগ্রী উৎপাদন করি, আর এর ভিতরে সেবাও আছে, যে পণ্য সামগ্রী ও সেবার উৎপাদন করি এবং এটার বিনিময় করি ও ব্যবহার করি। যেমন টাকা দিয়ে চাল কিনে আনার পর আমরা বাড়ি এনে সেটা রান্না করে খাচ্ছি না? তাহলে এটা কি চালের একটা ব্যবহার না? জি ম্যাম। আচ্ছা, তাহলে সংজ্ঞাটা নিশ্চয়ই বুঝতে পারছো। যেমন কলম, খাতা, কলম, কাগজ দিয়ে বুঝাই। কাগজ হচ্ছে ওই যে পুরানো কাপড় বা বাঁশের বাঁশ বা কাঠের যে পরিত্যক্ত অংশ ইত্যাদি হচ্ছে কাগজের একটা উপকরণ, তাই না? এগুলোকে নিয়ে আমরা কি করছি? কাগজ উৎপাদন করছি না? কাগজ উৎপাদন হচ্ছে ফ্যাক্টরিতে উৎপাদিত হয়ে সেটা বাজারে চলে আসছে। আসার পরে আমরা টাকা দিয়ে কাগজ কিনে আনতেছি, এনে মানে কাগজে আমরা লিখতেছি। তাহলে এই যে উৎপাদন, তারপর হচ্ছে, এবং এটা কাগজ, এই কাগজটা তো একটা সেবাও। এই উৎপাদন, বিনিময়, টাকার মাধ্যমে ট্রেড হচ্ছে, মানে কেনা বেচা হচ্ছে, এখানে বিনিময় হলো, মাধ্যম হচ্ছে টাকা। আর তারপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে এটার ব্যবহার। হ্যাঁ, ঠিক আছে। তো এই ব্যবহারের সাথে যে মানবীয় আচরণের প্রকাশই হচ্ছে কি বলো? অর্থনৈতিক কর্মকাণ্ড। হ্যাঁ, জি ম্যাম। ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। বলো। ম্যাম, যে কোনো দুজনের সংজ্ঞাটা লিখবো, কিন্তু প্রথমে কি আমাকে যেমন উপরে বাহাদুর স্যারের বইয়ে একটা সংজ্ঞা দেওয়া আছে, ওইটা লেখার পরে কি তারপর যে কোনো দুটো লিখবো? ও আচ্ছা, ওই যে এখন এইটা তোমাদের কাছে যদি শুধু একটা বই থাকে তাহলে তো কিছু করার নাই। ইন্ট্রোডাকশনটা তোমরা একটু চেঞ্জ করে দিতে পারো, একটু 2-1 লাইন চেঞ্জ করে দিতে পারো, ঠিক আছে? আর কোনো বই যদি থাকে তোমাদের কাছে, যেমন আমি বললাম যে এই যে প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের বইটা আমি তোমাদেরকে কিনতে বললে, কিন্তু কেউ যদি ঢাকায় থাকো ওইটা কিনে নিতে পারো। সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের অর্থনৈতিক ভূগোল, বিশ্ব বাংলাদেশ। কিনলে কিনবা, এই প্যান্ডামিক সিচুয়েশনে, না কিনলে না কিনবা, এটা ম্যান্ডেটরি না। কিন্তু বললা যে প্রথমে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, এটা দিব কিনা, তাই না বললা? জি ম্যাম। দিতে পারো। তবে তোমরা ইন্ট্রোডাক্টরি কথাবার্তা একটু কম লিখবা, কারণ এখানে সময় কম। 2 ঘন্টায় কতগুলো কোশ্চেনের অ্যান্সার করা লাগবে তোমাদের? এটা হচ্ছে তোমাদের হাফ ইউনিট, তাই না? জি ম্যাম। হাফ ইউনিট। তাহলে ইন কোর্সে চলে গেছে কত? ইন কোর্সে 10 না 15? 15। ইন কোর্সে 15 চলে গেছে, তাহলে বাকি থাকলো 35। 35-এ 2টা কোশ্চেন বা 3টা কোশ্চেনের অ্যান্সার, সময় 2 ঘন্টা, তাহলে 1 ঘন্টারও কম, 45 মিনিটস বা 40 মিনিটস হয়তো একটা কোশ্চেনের অ্যান্সার তোমরা লিখতে পারবা। সেই হিসাবে এটা মানে রেডি করবা, একেবারে গাদা গাদা লিখবা না। এটা পেজ লিমিট আমি বলে দিচ্ছি, পেজ লিমিট হবে বেশি হইলে 3 পেজ, এপিটুপি। কি বুঝছো? জি ম্যাম। ইন্ট্রোডাকশন পার্ট 3 পেজ এরকম। কি বলো না বলো, ইন্ট্রোডাক্টরি পেজ হচ্ছে ফার্স্ট পেজের হাফ পেজ। ইন টোটাল 3 পেজ। ইন্ট্রোডাক্টরি কম, আর টোটাল অ্যান্সারটা হবে হচ্ছে 3 পাতা বা 6 পেজ। হ্যাঁ, এত ছোট? পুরো উত্তরটা হবে ম্যাম 3 পাতা আর কি। পেজ লিমিট বললাম 3 পাতা, তাহলে তোমরা যদি ইন্ট্রোডাক্টরি লাইন থাকবে মাত্র 2টা বা 3টা,
তারপর টু দা পয়েন্টে চলে যাবা সংজ্ঞায়। হ্যাঁ হ্যাঁ দুইজনের সংজ্ঞা দিবা, ঠিক আছে, যে কোনো দুজনের সংজ্ঞা দাও, দিয়ে লাস্টে সুতরাং দিয়ে মানে ওই যে লাস্ট সংজ্ঞাটা দিয়ে দিবা। হ্যাঁ, যে মানুষ তার প্রয়োজনে প্রাকৃতিক সম্পদকে বিভিন্নভাবে ব্যবহারের উপযোগী করে তোলে। এই আসল মেইন যে অ্যাসাইনমেন্টটা ভাইবার জন্য তোমরা রেডি করবা সেটা হচ্ছে এই যে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের উদাহরণগুলো, শ্রেণী বিভাজন উদাহরণ সহ যে আলোচনাটা, ঠিক আছে। এই যে বই আছে দেখো, প্রথমে কি ছিল একটু তোমরা শুধু ইতিহাসের মতো বা বাংলা রচনার মতো না লিখে তোমরা একটু ছক দিবা, তোমরা একটু উদাহরণ দিবা অ্যারো দিয়ে দিয়ে। যে কৃষক হচ্ছে প্রথম পর্যায়ের উদাহরণ যদি বলি, আমি মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্রেণী বিভাজন নিয়ে চলে যাচ্ছি। আর মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্রেণী বিভাজনের ফার্স্ট শ্রেণী বিভাজন হচ্ছে প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী বা প্রাইমারি অ্যাক্টিভিটি যেটা। এর ভিতরে এটা হচ্ছে কৃষিকাজ, মৎস্য চাষ, বন সম্পদ সংগ্রহ, পশুপালন, খনিজ দ্রব্য আহরণ ও শিকার বৃত্তি। আচ্ছা, তোমরা এখন এখানে কি উদাহরণ দিবা বলো তো? কৃষিকাজের উদাহরণ দিবা না মৎস্য চাষের উদাহরণ দিবা না খনিজ সম্পদের আহরণ দিবা? যে কোনো একজন বলো। কৃষিকাজ। হ্যাঁ, কেন কৃষিকাজের উদাহরণ দিবা? যেটা আমাদের দেশে খনি ওরকম নাই, তাই তো। আর তারপর মৎস্য চাষেরও দিতে পারো, আমাদের দেশের অনেক পপুলেশন হচ্ছে মাছ চাষ করে। বনজ সম্পদ তো আছে, মোটামুটি আছে, ওটা উদাহরণে দিতে পারো। কৃষিকাজেরই দাও, না কৃষিকাজের দিবা এবং সেটা ওই যে ধান চাষ থেকে দিবা, ঠিক আছে। আমাদের সবার ধানের জমি আছে, আবার আমাদের অনেকের বাবার রাইস মিলও আছে না, তোমাদের অনেকের রাইস মিলও আছে। তো এই ধরনের একটা উদাহরণ দিবা যে প্রথম পর্যায়ের হচ্ছে একেবারে মাঠে কৃষক ধান উৎপাদন মানে মাঠ রেডি করে ধানের বীজ বপন করছে বা ধান উৎপাদন করছে, এটা হচ্ছে কি প্রথম পর্যায়ের কর্মকাণ্ডের উদাহরণ, ঠিক আছে। আচ্ছা, তো কি কি দেখো? কৃষিকাজ, মৎস্য চাষ, বন সম্পদ সংগ্রহ, পশুপালন, খনিজ দ্রব্য আহরণ ও শিকার ও শিকারবৃত্তি, এই 6টি অর্থনৈতিক উদ্যোগকে এক কথায় প্রথম স্তরের অর্থনৈতিক কাজ বা প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী বলা হয়, ঠিক আছে। আর এই 6টি কাজই প্রকৃতি নির্ভর মৌলিক কর্মকাণ্ডকেই প্রাথমিক পর্যায়ের কর্মকাণ্ড হিসেবে অভিহিত করা হয়, ঠিক আছে। সংগ্রহ, উত্তোলন, পশুচারণ এবং কৃষিজ কর্মকাণ্ড প্রাথমিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। এ পর্যায়ের গুরুত্বপূর্ণ পেশাগুলো হচ্ছে দেখো, কৃষক ফার্স্টে, যেহেতু কৃষিকাজ সেহেতু তোমরা পেশা, কৃষিকাজ থেকে কৃষক, মৎস্য আহরণ থেকে মৎস্যজীবী, বন সম্পদ সংগ্রহ থেকে কি কাঠুরিয়া, হ্যাঁ। আর এই যে শিকার, তারপরে আছে খনিজ দ্রব্য আহরণ, ওখানে হচ্ছে খনি শ্রমিক, খনি খনক, বালি ও মাটি উত্তোলক, নুড়ি পাথর সংগ্রহকর্মী। এরপরে যদি শিকার বৃত্তি বলি তাহলে পশু পাখি শিকারী, হ্যাঁ। তারপরে আছে মধু সংগ্রহকারী, ঠিক আছে। ওই যে দেখো 6টা বলা হয়েছে না, যে 6টা উদ্যোগকে প্রথম পর্যায়ের কার্যাবলী বলা হচ্ছে। তো এই 6টা কার্যাবলীর মধ্যে যে পেশাগুলো, সেই পেশাজীবীদের নাম বললাম, কি বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা। তারপরে মৌলিক পর্যায়ের কর্মকাণ্ডের উপরেই নির্ভর করছে তোমার মাধ্যমিক বা দ্বিতীয় পর্যায়ের কার্যাবলী, ঠিক আছে। কিন্তু এখানে বলা হচ্ছে যে অনেক মৌলিক পণ্য যেমন খাদ্যশস্য, মাছ, শাকসবজি, মধু প্রভৃতি সরাসরি ভোগ্যপণ্য হিসেবে ব্যবহৃত হয়। যেমন শসা, আলু কি ফ্যাক্টরিতে পাঠাতে হয়? শাকসবজি কি ফ্যাক্টরিতে পাঠাতে হয় বলো তো?
জি না ম্যাম। কিন্তু এখানে কিন্তু দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত। কিভাবে বলো তো? একজন ধরো ময়মনসিংহের একজন চাষি, কোথায় আলু হয় আমি ভুলে গেছি, ময়মনসিংহে অনেক, আমি ধরে নিচ্ছি ঢাকার আশেপাশে ময়মনসিংহে বা গাজীপুরে অনেক আলু চাষ হয়েছে। হ্যাঁ, আমাদের ঢাকা শহর তো নগর বসতি বেশি, এখানে তো আমরা আলু চাষ করি। আমি শহরে ফ্ল্যাট বাড়িতে থাকি, আমি তো আর আলু চাষ করি না, কারণ আমি তো আলু খাবো। তাহলে আমি আলুটা পাবো কি করে? এটা তো কি করে পাবো বলো তোমরা? আলু আমার হাতে আসবে কি করে? পরিবহন হওয়ার পরে পরবর্তীতে এখানে আসবে। হ্যাঁ, কৃষক তার ক্ষেত থেকে উৎপাদন করে তার লোকাল বাজারে বিক্রি করে দিবে কমটা, হ্যাঁ। একটু কমটা। সেই লোকাল বাজারে সে নিয়ে যাবে হয়তো কাঁধে করে, মাথায় করে, কাঁধে করে, ভ্যানে করে, রিক্সায় করে, গরুর গাড়ি, যাই হোক, এখানে একটা পরিবহন জড়িত। আচ্ছা, তারপর ঢাকা শহরে কিভাবে আসবে? ময়মনসিংহ থেকে ট্রাকে করে। হ্যাঁ, তাই হ্যাঁ না? ঢাকার বাজারগুলোতে এসে যাবে, কারণ বাজারে আসবে। আবার কারণ বাজার থেকে ছোট ছোট খুচরা ব্যবসায়ীরা বিভিন্ন ছোট ছোট বাজারে নিয়ে আসবে, যেমন নিউ মার্কেট, নীলক্ষেত, নীলক্ষেত না, ওই যে ওখানে আনন্দবাজার, মানে মোট কথা ছোট ছোট বাজারে এসে প্রবেশ করবে। আবার সেখান থেকে ভ্যানওয়ালারা নিয়ে এসে এই প্যান্ডামিক সিচুয়েশনে একেবারে বাসার সামনে এনে দিল। তাহলে যদিও বলা হচ্ছে যে কিছু কিছু পণ্য, মৌলিক পণ্য যেমন খাদ্যশস্য, মাছ, শাকসবজি, মধু, এগুলো সরাসরি ভোগ্যপণ্য হিসেবে ব্যবহৃত হয়, বাট তারপরেও এখানে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড এখানে জড়িত। বিনিময় তো অবশ্যই জড়িত, মানে কেনাকাটা হচ্ছে টাকার বিনিময়ে, এখানে বাণিজ্য জড়িত। এবং বাণিজ্য হচ্ছে তোমার তৃতীয় বা চতুর্থ পর্যায়ের কর্মকাণ্ডের একটা উদাহরণ। ঠিক আছে, তাহলে এটা, এইগুলো আমরা সরাসরি পণ্য হিসেবে ব্যবহার করতে পারি। প্রাথমিক উৎপাদনকারীদের কিন্তু এইখানে যে কৃষক, সে তো এটা সরাসরি ব্যবহার করতেছে, অর্থাৎ যে আলু চাষি। কি আমি কি বুঝাতে পারছি? জি হ্যাঁ, জি ম্যাম। তার তো পরিবহনও লাগতেছে না, তার তো কেনাও লাগতেছে, মানে এখানে বিনিময় বা ট্রেড বা ব্যবসা বাণিজ্য যেটা, এখানে তো তার জন্য, অর্থাৎ মানে যে স্বয়ংভোগী কৃষি, যেটা মানে স্বয়ং সম্পূর্ণ কৃষক, যে তার ক্ষেত্রে এটা মৌলিক পণ্য। কিন্তু আমার ক্ষেত্রে এটা মোটামুটি সবগুলো সেকেন্ডারি বা অর্থনৈতিক টার্সিয়ারি। পর্যায়ে ঘুরে তারপর আমার হাতে আসছে। আচ্ছা, তারপরে দেখো, তো তোমরা এভাবে একটু রেডি করো চিন্তা করে। তো প্রাথমিক উৎপাদনকারীদের এই কথাগুলো উত্তরে লিখলা কি লিখলা না সেটার চেয়েও জরুরি হয়ে যাবে ভাইবা বোর্ডে যখন জিজ্ঞাসা করা হবে, তখন যেন বলতে পারো। হ্যাঁ, আচ্ছা, প্রাথমিক উৎপাদনকারীদের তাদের বাইরে কাজের ধরন অনুযায়ী, এটা লিখলে লিখবা, না লিখলে নাই, রেড কলার ওয়ার্কার হিসেবে অভিহিত করা হয়। অর্থাৎ বাইরের দেশে যারা প্রাথমিক উৎপাদনকারী, যারা ওরা ওয়ার্কারদেরকেও ড্রেস পরায়, ওদের শার্টের কলার হয় রেড, আগে ছিল ব্লু, এখন দেখতেছি রেড। ঠিক আছে, এটা সব দেশে প্রযোজ্য না, এই কথা লিখলে লিখবা, না লিখলে না লিখবা। ঠিক আছে, আচ্ছা, এরপর চলে যাই প্রথম স্তরের অর্থনৈতিক কাজের প্রকৃতি ও বৈশিষ্ট্য, যেটা মেইন। আমি অ্যাসাইনমেন্টটা দিচ্ছি এই জন্য যে উদাহরণ সহ বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। তাহলে উদাহরণ আমি মোটামুটি বললাম, যে কৃষক, তারপরে আলু চাষি, বললাম না? আচ্ছা, এখন চলে যাবা তোমরা প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃতি ও বৈশিষ্ট্য, অর্থাৎ বৈশিষ্ট্যগুলো সুন্দর করে লিখবা। 1 নম্বর বৈশিষ্ট্য, প্রথম স্তরের অর্থনৈতিক কাজের মাধ্যমে মানুষ প্রধানত তার প্রাথমিক চাহিদা বা খাদ্যের চাহিদা মেটানোর চেষ্টা করে। তারপরে হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর গার্হস্থ্যকরণ প্রক্রিয়াকে ভিত্তি করে প্রথম স্তরের অর্থনৈতিক কাজের উদ্ভব ঘটে আর কি। এর পরের বৈশিষ্ট্যটা হচ্ছে যে প্রথম স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে সংশ্লিষ্ট পেশাগুলোতে মানুষ সর্বপ্রথম যুক্ত হয়েছে।
অর্থাৎ সেই আদি আমল থেকেই এই প্রথম পর্যায়ের কর্মকাণ্ডের সাথে মানুষ সম্পৃক্ত ছিল বা যুক্ত ছিল। অর্থাৎ শিল্প বা বাণিজ্য শুরু করার অনেক আগে থেকেই মানুষ চাষবাস, মৎস্য শিকার, পশুপালন ইত্যাদি কাজ শুরু করেছে। তাই সেজন্যই এটি হচ্ছে প্রাচীনতম এবং পেশাগত সুযোগ সৃষ্টির ক্ষেত্রে অন্যতম একটি অর্থনৈতিক উদ্যোগ। এরপর যে বৈশিষ্ট্য সেটা হলো যে প্রথম স্তরের বা অর্থনৈতিক কাজের উপর প্রাকৃতিক পরিবেশের নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি। অর্থাৎ দেখো, পানির উপযুক্ত তাপমাত্রা, লবণাক্ততা, খাদ্যের অনুকূল যোগান ইত্যাদি সহায়তা পেলে তবেই মৎস্য শিকার করা যায়, ঠিক না? পানি যদি এখন হাই হিট, এই যে এপ্রিল পর্যন্ত, রোজা পর্যন্ত যেই রকম গরম পড়লো, তো ওই যে পানির তাপমাত্রা, এটা তো অনুকূল ওই সময় মাছের জন্য ছিল না। এখন বর্ষাকালটা কি বলতো? অনুকূল সময়। হ্যাঁ, তো প্রথম পর্যায়ের অর্থনৈতিক কাজটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত, হ্যাঁ, মানে একটু বেশি মাত্রায় নিয়ন্ত্রিত। তারপরে লবণাক্ততা, খাদ্যের অনুকূল যোগান ইত্যাদি। যারা তোমরা দক্ষিণ এলাকায়, মানে দক্ষিণ বঙ্গের লোকজন যারা মানে উপকূলে, তাদের বাড়ি সাতক্ষীরা, তারপর খুলনা, অর্থাৎ হাতিয়া, এইসব ভোলা, এইসব নোনা পানি যুক্ত এই যে জোয়ার ভাটার একটা বিষয় এখানে আছে, হ্যাঁ, এইসব এলাকার লোকজন এই লবণাক্ততার বিষয়টা খুব ভালো করে বুঝে। যে লবণ চলে আসলো জোয়ারের পানির সাথে ওই উপকূল এলাকা, তখন গাছপালা মরে যায়, বেশ পরিবেশের বেশ ক্ষতি করে দিয়ে যায় যদি ওই জোয়ারের পানির সাথে যদি লবণটা বেশি চলে আসে। আর জোয়ারের পানি কোথা থেকে আসে জানো? কেউ বলতে পারবা? সাগর থেকে। হ্যাঁ, সাগরের পানি কি আমরা খেতে পারি? লবণাক্ত। জি হ্যাঁ, ম্যাম। তাহলে কি বোঝা গেল যে লবণটা কোথা থেকে আসে জোয়ারের পানির সাথে? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। তো আবার প্রাকৃতিক মানে প্রাকৃতিক পরিবেশের প্রাকৃতিক পরিবেশ যদি অনুকূল থাকে, তাহলে খনিজ দ্রব্যের সঞ্চিত ভান্ডার থাকলে তবেই খনিজ দ্রব্য আহরণ করার একটা সুযোগ থাকে। অর্থাৎ প্রাকৃতিকভাবে গড গিফটেড যেসব দেশ বা যেসব এলাকা আল্লাহ বা সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছেন মাটির নিচে খনিজ, এটা কারো হাত নেই, সেই সব এলাকায়, অর্থাৎ খনিজ সমৃদ্ধ এলাকা, মানে কোন দেশ, সাধারণত বড় আয়তনের দেশগুলো খনিজ সমৃদ্ধ হয়ে থাকে। আমাদের মতো ছোট আয়তনের দেশগুলোতে আমরা খনিজ সম্পদে তেমন কিছুই পাই না। বাংলাদেশ কি বলতো, বাংলাদেশ কি খনিজ সম্পদে মানে খুব ভরপুর? বলো, কেউ একজন বলো। না ম্যাম। নো ম্যাম। ওর অনেক বড় আয়তনের দেশ, ওর সাধারণত আয়তন বড় হলে খনিজ প্রাপ্তির সম্ভাবনাটা বেড়ে যায়। তো এই বিষয়টা তো পুরাটাই প্রাকৃতিক। এই যে খনিজ পেলাম কি পেলাম না, খনিজ সম্পদের ভান্ডার থাকলে তবেই খনিজ দ্রব্য আহরণ করার একটা সুযোগ সৃষ্টি হয়, ঠিক আছে? আচ্ছা, আর একটা বৈশিষ্ট্য হলো যে পৃথিবীর সবচেয়ে বেশি লোক প্রথম স্তরের অর্থনৈতিক কাজকে পেশা হিসেবে গ্রহণ করেছে, কারণ মানুষ সবকিছুর চাহিদা কমাইতে পারে বা একটু কাটছাট করতে পারে, জামা কাপড় কম হইলেও চলে, পড়াশোনা কম হইলেও চলে, কিন্তু খাবারটা সবাই আমরা 2 বেলা না হোক 3 বেলা না হোক 2 বেলা অন্তত পেট ভরে না খেলে আমরা বাঁচতে পারি না। সেই জন্য কিন্তু দেখো পৃথিবীর সবচেয়ে বেশি লোক এই প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডকে পেশা হিসেবে গ্রহণ করেছে। আর প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড ঘেটে দেখো অধিকাংশই হচ্ছে খাদ্য উৎপাদন রিলেটেড, ঠিক আছে?
আচ্ছা, এরপরে যে প্রথম পর্যায়ের বৈশিষ্ট্য, অর্থনৈতিক কর্মকাণ্ডের যে বৈশিষ্ট্য, যে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডটা হচ্ছে মানে বেশিরভাগই কর্মকাণ্ড হচ্ছে ভূমি বা জমি নির্ভর। কারণ উপযুক্ত ভূমিরূপ বা জমির যোগান না থাকলে চাষাবাদ বা পশুপালন করা যায় না। আচ্ছা, আমি এখন এই ক্ষেত্রে একটু আমাদের দেশের আর একটু পার্শ্ববর্তী দেশের উদাহরণ দিই। আচ্ছা, আফগানিস্তান কেমন দেশ বলো তো? হ্যাঁ, বলতে পারবা আফগানিস্তান কেমন দেশ? পাহাড় পর্বত আর রুক্ষ জমি, কিছুটা মরুভূমির মতো। হ্যাঁ, এই যে হ্যাঁ, তো এইখানে এই পাহাড় পর্বতওয়ালা দেশটা আমাদের মতো কি ধান পাট হবে? না ম্যাম, এখানে আফিং অনেক হয়। হ্যাঁ, যে এলাকার মানে ভূমিরূপ জলবায়ু যেরকম, হ্যাঁ, সেই এলাকার লোক সেরকম ম্যাম তাহলে ওরা কি খাওয়া দাওয়া সেরকম করে? মেনলি ওদের খাবার হচ্ছে বেশি। মাংস জাতীয় খাবার আর রুটি। শোনো, পাকিস্তান রুটি মাংস প্রধান খাবার। রুটি বেশি খায়, হ্যাঁ রুটি বেশি খায়, গম অবশ্যই গম হয়। আর সেই তারপরে দেখো ওরা অনেক শক্তিশালী, এই খাবার খেয়ে আল্লাহর রহমতে ওরা অনেক শক্তিশালী। হ্যাঁ ম্যাম, এশিয়া, দক্ষিণ এশিয়ার দিকে ওদের হাইটও বেশি হয়। হ্যাঁ, ওদের হাইটও বেশি। পাকিস্তান এবং আফগানিস্তান এরা হাইটে অনেক বেশি এবং এরা অনেক শক্তিশালী। আচ্ছা, এরপরে সবশেষ যে বৈশিষ্ট্যটা, যে প্রথম স্তরের অর্থনৈতিক কাজ মূলত গ্রাম ভিত্তিক, যেহেতু পেশা মানে কৃষি পেশা মানে সেহেতু মূলত এই কাজটা গ্রাম ভিত্তিক, গ্রামকে কেন্দ্র করে প্রথম স্তরের অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে ওঠে। ঠিক আছে, এই গেল তোমাদের প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের আলোচনা কিভাবে হবে সেটি। এবং এখানে যদি তোমরা পারো, এখানে একটা দেওয়া হচ্ছে, যে একটা সারণী দেওয়া হচ্ছে, যদি পারো বাংলাদেশের উদাহরণটা তোমরা দিবা এখানে, যে বাংলাদেশে কৃষিজোতের গড় আয়তন হচ্ছে 1.6, আর গিনি সহগ অনুসারে কৃষিকাজের জমির কেন্দ্রীভবন হচ্ছে 0.42। এটা পারলে দিবা, না পারলে না। বাংলাদেশের উদাহরণ, ঠিক আছে? আর আরেকবার একটু যদি বলতেন। না, এটা বেশ তোমাদের জন্য, এটা বাদ দাও, এই সারণী বাদ দাও। তোমরা বাহাদুর স্যারের বই কারো কাছে থাকলে তোমরা ওই 239 পৃষ্ঠায় দেখবা। জানি না, আমি আমার কাছে তো ফার্স্ট এডিশনের বইটা আছে, ওই সারণীটা আছে, উন্নয়নশীল দেশের প্রাথমিক জনসংখ্যার ভিত্তিতে কৃষিক্ষেত্রের যোগান। থাক, এটাও বাদ দাও। যদি পারো এই সারণী দিতে যায়, যদি তোমাদের সময় নষ্ট হয়ে যায়, তোমরা যদি একটা প্রশ্নের উত্তর লিখতে না পারো, তখন নাম্বার কম চলে আসবে। এর চেয়ে তোমরা দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডে চলে আসো এবং সময়ের সঙ্গে এখানে একটা খুব সুন্দর সারণী আছে, যে সময়ের সঙ্গে সঙ্গতি রেখে বিভিন্ন অর্থনৈতিক কার্যাবলীর উদ্ভব ও বিকাশ। এই ডায়াগ্রামটা তোমরা দিবা 241 পৃষ্ঠায়। দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃতি ও বৈশিষ্ট্যে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, দেখো, দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে, এখানে হচ্ছে দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কাজের মাধ্যমে মানুষ স্থায়ী সম্পদ সৃষ্টি করে আর ভোগ্য পণ্যের চাহিদা মেটায়। এর ফলে এখানে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। ঠিক আছে? আচ্ছা, প্রথমে দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড কি সেটা বলবা, যে সংজ্ঞা। আমি তো ডাইরেক্ট উদাহরণে বৈশিষ্ট্যে চলে গেছি। প্রথমে সংজ্ঞা লিখবা, উদাহরণ দিবা, খুব সুন্দর করে অ্যারো দিয়ে উদাহরণ দিবা, যে প্রাথমিকভাবে খনিজ ও কৃষিজ কাঁচামালের উপর ভিত্তি করে ও শিল্পজাত পণ্য উৎপাদনের কাজকে, অর্থাৎ আমরা যে প্রাথমিক পর্যায়ের যে প্রোডাকশন গুলো, যে উৎপাদিত পণ্যগুলো, সেগুলোকে সেই কাঁচামালের উপর ডিপেন্ড করে আমরা যখন এগুলোকে শিল্পজাত পণ্যে রূপান্তর করব, এই রূপান্তরটাই হচ্ছে রূপান্তর বা শিল্পজাত পণ্য উৎপাদনের কাজকে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কর্মকাণ্ড বলা হচ্ছে। ঠিক আছে? তাহলে সংজ্ঞায় কি লিখবা? প্রাথমিকভাবে কৃষিজ কাঁচামাল এবং খনিজের উপর ভিত্তি করে
শিল্পজাত পণ্য উৎপাদনের কাজকেই দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বলা হচ্ছে, ঠিক আছে? অ্যারো দিয়ে দিবা। জি ম্যাম। যে বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, আমি সর্বক্ষেত্রে ধানের উদাহরণ দিচ্ছি, যে প্রথমে হচ্ছে ধান উৎপাদন, অ্যারো দাও, অ্যারো দিয়ে লেখো। দ্বিতীয় পর্যায়ে লিখবা চাল উৎপাদন, কি তাই না? না, প্রথম পর্যায়ে লিখবা বীজ বপন। প্রথমে কৃষি জমি রেডি করে বীজ বপন করবে না, ধানের বীজ বপন ফার্স্ট পর্যায়ে, বীজতলা তৈরি, বীজতলা তৈরি বা বীজ বপন। তারপরে লেখো ধান উৎপাদন, তারপরে লেখো অ্যারো দিয়ে দিয়ে লেখো যে চাল উৎপাদন। আমি এগুলো আরেকটু তোমাদেরকে গোছায় দিব। আমি আর দুই তিন দিন, ও আচ্ছা, আমি যদি পারি আমি বুধবারে তোমাদের একটা ক্লাস নিব। কালকে হচ্ছে আমি কলেজে যাব, তো কালকে আমি তোমাদের ক্লাস নিতে পারবো না। আমি বৃহস্পতিবারে আবার থার্ড ইয়ারের প্র্যাকটিক্যাল এক্সাম, আমরা আবার কলেজে যাব, তো পারতেছি না। আমি চেষ্টা করব বুধবারে, না পারলে ইনশাল্লাহ আগামী শনি রবিবারে আর একটা ক্লাস নিয়ে দিব। তো আচ্ছা, তাহলে দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সংজ্ঞা লিখলা, লিখে উদাহরণ লিখবা যে দ্বিতীয় পর্যায়ের কর্মকাণ্ড প্রাথমিক পর্যায়ের কর্মকাণ্ডের উপর নির্ভরশীল। এই পর্যায়ে খালি, আবারও বলতেছি, শুধু বাংলা রচনার মতো বা ইতিহাসের মতো লিখে যাবা না, একটু ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করবা, একটু অ্যারো দিয়ে একটু হাইলাইট মানে ইয়ে করবা, যে যিনি খাতা দেখবেন তিনি যেন একটু বুঝেন যে তোমার মাথায় কিছু আছে, তুমি খালি মুখস্থ করে লেখো নাই। ব্যতিক্রম ধর্মী কিছু করতে হবে। হ্যাঁ, করলে ভালো করতে পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ে, তারপরে হচ্ছে যে এই পর্যায়ে প্রাথমিক পর্যায়ের উৎপন্ন পণ্যের উৎকর্ষতা বিধানের মাধ্যমে ভিন্নতর চাহিদা উপযোগী করা হয়। স্বাভাবিকভাবেই এর ফলে পণ্যের গুণগত মানের পরিবর্তনই কেবল ঘটে না, পণ্যের প্রাকৃতিক পরিবর্তনও ঘটে, বা ভৌত পরিবর্তনও ঘটে। এই ভৌত মানে হচ্ছে প্রাকৃতিক। তারপরে হচ্ছে আকরিক লৌহ থেকে, যেমন উদাহরণ, আকরিক লৌহ থেকে ইস্পাত, তুলা থেকে বস্ত্র, মণ্ড থেকে কাগজ উৎপাদনমূলক কর্মকাণ্ডকে মাধ্যমিক কর্মকাণ্ডের উদাহরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে। মাধ্যমিক পর্যায়ের গুরুত্বপূর্ণ পেশা হচ্ছে কারিগর, মিস্ত্রি, শিল্প শ্রমিক, শিল্প কারখানা সংক্রান্ত সকল পেশা। আর দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড যারা নিয়োজিত থাকে এদেরকে সমষ্টিগতভাবে ব্লু কালার, ও আচ্ছা এই যে এখন আসছে, যে যারা শিল্প কারখানায় যে শ্রমিকরা নিয়োজিত থাকে তাদেরকে উন্নত দেশগুলোতে তাদের যে ড্রেস আপ, যদি যে শার্ট তাদেরকে দেওয়া হয় সেই শার্টের কলার হয় ব্লু কলার ওয়ার্কার হিসেবে তাদেরকে বিবেচনা করা হয়। আচ্ছা, এরপরে চলে যাই আমরা দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃতি ও বৈশিষ্ট্য। তো দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজের মাধ্যমে মানুষ স্থায়ী সম্পদ সৃষ্টি করে থাকে, ভোগ্য পণ্যের চাহিদা মেটায়। আচ্ছা, স্থায়ী সম্পদ সৃষ্টি করে থাকে, এর ফলে ব্যবসা বাণিজ্যের সৃষ্টি হয়। এর উদাহরণ তোমরা নিজেরাই বুঝবা, যেমন আমি আকরিক লৌহ থেকে ইস্পাত বানালাম, তো ইস্পাত দিয়ে তো স্থায়ী সম্পদ সৃষ্টি করা যায়, তাই না? ইস্পাত থেকে কি হয়? সাধারণত কোনো মেশিন উৎপাদন হয়। মেশিনটা তো যে কোনো মেশিন, ধরো সেলাইয়ের মেশিনের কথাই যদি ধরো, মানে আমি তো আমার মাথায় সেলাইয়ের মেশিনই আসলো। সেলাই মেশিন, তোমরা সুইং মেশিন দেখছো না, কাপড় সেলাই করা মেশিন, গার্মেন্টস শিল্প, ওটার ভিতরে তো ইস্পাত আছে। তো দেখো ওই যে মেশিনটা, এটা তো ক্ষণস্থায়ী না, অ্যাটলিস্ট একটা মেশিন 10 বছর তো এটা চলে। আচ্ছা, তারপরে দেখো এর ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। এরপরে বলা হচ্ছে যে দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কাজ সম্পদের মূল্যমান, উপযোগিতা ও কার্যকারিতা বৃদ্ধি করে। যেমন ইস্পাতের উপযোগিতা আকরিক লোহার চেয়ে অনেক বেশি। আচ্ছা, এরপরে যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ দক্ষ শ্রমিক ও প্রযুক্তির উপর নির্ভরশীল। যেমন এই যে আমি বললাম যে সুইং মেশিনটা, এই সুইং মেশিন সবাই কিন্তু অপারেট করতে পারে না। যেমন আমাদের দেশে গার্মেন্টস এর শ্রমিকদেরকে কিন্তু
ওই ফার্স্টে গিয়ে কিন্তু সুইং মেশিনে তারা সুইং অপারেটর হইতে পারে না, কিন্তু ওই ফার্স্টে হেল্পার থাকে, তারপরে কিন্তু তারা অপারেটর হয়। তোমরা এটা জানো বোধহয়, জানো জানো তো? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা। দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজে জড়শক্তি যেমন কয়লা, খনিজ তেল, তাপ বিদ্যুৎ, জল বিদ্যুৎ ইত্যাদির ব্যবহারটা হচ্ছে সবচেয়ে বেশি। শিল্প কারখানা চালাতে গেলে কয়লা লাগবে, খনিজ তেল লাগবে, তাপ বিদ্যুৎ লাগবে, জল বিদ্যুৎ লাগবে, সব লাগবে। তোমরা খেয়াল করে দেখো একটা গার্মেন্টস ফ্যাক্টরি চালাইতে গেলে কি না লাগে। হয়তো কয়লাটা দেয় না, মানে কয়লার এখানে ব্যবহারও নাই, মানে কিন্তু তাপ বিদ্যুৎ, জল বিদ্যুৎ, বিদ্যুৎ ছাড়া তো গার্মেন্টস ইন্ডাস্ট্রি একেবারেই অকেজো। লাইট, মানে লাইট এবং সুইং মেশিনের কানেকশন, এটা কি দিয়ে? অবশ্যই ইলেকট্রিসিটি দিয়ে। তো বিদ্যুৎ ছাড়া সেটা কিভাবে হবে? ঠিক আছে। আচ্ছা, এরপরে যে উদাহরণ, যে দ্বিতীয় স্তরের কাজে প্রচুর ঘাম ঝরাতে হয়, অবশ্যই, অর্থাৎ দৈহিক শ্রমের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। ঠিক আছে। তারপরে যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজ সাধারণত নগর ভিত্তিক, অর্থাৎ নগর বা শহরকে কেন্দ্র করেই এই কার্যাবলী গড়ে ওঠে। যেমন তোমরা দিবা যে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইপিজেড কোথায় গড়ে উঠেছে বলো তো? ইপিজেড গুলো একজন বলো। নদী বন্দর কেন্দ্রিক, নদী বন্দর। না না না, নদী বন্দর কেন্দ্রিক না। গার্মেন্টস হচ্ছে তোমার সাভার ইপিজেড। এটা কি নদী বন্দর আছে সাভারে? ম্যাম চিটাগাঙে নাই? চিটাগংয়ে গড়ে তোলা হয়েছে। শুধু নদী বন্দর বেস করেই কি আর হয়েছে? এখানে তো এয়ারপোর্টও ছিল, সাভারে করা হয়েছিল যাতে এই যে এয়ারপোর্টের মাধ্যমে যেন ব্যবসা বাণিজ্য করা যায়। পণ্য রপ্তানি করবা তা না, এখানে যারা অর্ডার দিচ্ছে বিদেশিরা তারা আসবে না, তারা তো জাহাজে আসবে না। আচ্ছা দাও, বলো তোমরা যেটা ভালো বুঝছো সেটা বলছো যে চিটাগং এ বন্দরে, কিন্তু চিটাগং বন্দরে হচ্ছে গার্মেন্টস এর উৎপাদিত পণ্য রপ্তানির জন্য, অর্থাৎ আমদানি ঠিক না, ওরা তো কাপড় পাঠায় দেয়, আমরা তো জাস্ট টেইলারিং এর কাজটা করি, সেটা তো জানো। জি ম্যাম। অর্থাৎ ওদের দেশ থেকে বায়াররা আসছে, মানে ডিলাররা আসছে, বায়াররা আসতেছে, ওরা কাপড় পাঠায় দিচ্ছে জাহাজে করে, ওখানে খরচ কম। জাহাজ মানে পানির জাহাজ, যেটা তোমরা বললা নদী বন্দর। কিন্তু তারা আসলো, এসে তারা মাপ দিল, সবকিছু দেখাই দিল, মাপ দিল, ডিজাইন দিল, এভরিথিং সব দিল। বাংলাদেশ হচ্ছে জাস্ট টেইলারিং এর কাটিং এন্ড সুইং এবং প্যাকেজিং এটা করে আবার পাঠায় দিল। সো বলতে পারো যে ইপিজেড, বাংলাদেশের ইপিজেড নগর কেন্দ্রিক। আবার এখানে উদাহরণ দেওয়া হয়েছে ভারতের মুম্বাইয়ের কার্পাস বয়ন শিল্প। আচ্ছা, এরপর আমি চলে যাচ্ছি তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বা পরিষেবামূলক কর্মকাণ্ড, পরিষেবামূলক কার্যাবলী। এগুলো কি কি? এই যে ব্যবসা বাণিজ্য, খুচরা বিক্রয়, পাইকারি বিক্রয়, পরিষেবা। পরিষেবা বলতে বোঝানো হচ্ছে পরিবহন, ব্যাংক ব্যবস্থা, চিকিৎসা, আইনি সাহায্য বা ওকালতি। আচ্ছা, চিকিৎসাটা তো তাও দেখা যায়, আইনি সাহায্য বা ওকালতি এই সেবাটা কি দেখা যায় বলো তো? ম্যাম দেখা যায় শুধুমাত্র যাদের কাছে টাকা আছে তাদের জন্য। না না না, তুমি সেবা দেখা যায় না, এটা দেখা যায় না। এইসব বিষয় তো এখানে আলোচনার বিষয় না রে বাবা। এখানে সমাজে কি ঘটতেছে সেটা এখানে আলোচনার বিষয় না। এটা হলো আইনি সাহায্য বা ওকালতি, এটা দেখা যায় না। এই সেবাটা তুমি মোবাইলে হেলথ টিপস নিচ্ছ, যে গ্রামীণ ফোন অনেক আগে থেকে চালু করছে, যে এত এত নাম্বারে ফোন দিয়া আপনি বলবেন যে কি হয়েছে, তখন ওখান থেকে আপনাকে একটা প্রেসক্রিপশন বলে দেওয়া হবে। তো এটা কি দেখা যায়? এটা কি দেখা যায়? এই চিকিৎসাটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। তো এইগুলোই হচ্ছে একেবারে ওই যে তোমরা যেটা বললা, মানে কি বলবো, একেবারে মানে উৎকর্ষ সেবার একেবারে চরম পর্যায়ে, এটা ঠিক আছে, চরম লেভেল, হাইয়েস্ট লেভেল। আচ্ছা, তো এক কথায়
এই সব কাজগুলোকেই তৃতীয় স্তরের অর্থনৈতিক কর্মকাণ্ড বলা হচ্ছে। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ের কর্মকাণ্ডের উপর নির্ভরশীল কর্মকাণ্ডকে তৃতীয় পর্যায়ের কর্মকাণ্ড বলা হয়। ইস্পাত থেকে যন্ত্রপাতি ও গাড়ি উৎপাদন, বস্ত্র থেকে পোশাক পরিচ্ছদ উৎপাদন, কাগজ থেকে বইপত্র উৎপাদন তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃষ্ট উদাহরণ। মাধ্যমিক পর্যায়ের উৎপাদিত পণ্যের বিক্রয়, পরিবহন ও পরিচর্যামূলক কর্মকাণ্ড তৃতীয় পর্যায়ের কর্ম হিসেবে পরিগণিত হয়ে থাকে। তৃতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ পেশাগুলো হচ্ছে বিক্রয় কর্ম, পরিবহন কর্মী বা কর্ম, ব্যক্তিগত সেবা ও অন্যান্য পরিচর্যা কর্ম। আর এই পর্যায়ের কর্মকাণ্ডে জড়িতদের পিঙ্ক কলার ওয়ার্কার হিসেবে করা হয়, বিবেচনা করা হয়। ঠিক আছে। আচ্ছা, এরপর তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের বৈশিষ্ট্যগুলো। এই স্তরের কাজ প্রথম ও দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যের মধ্যে সংযোগ করা। এইখানে খুব সুন্দর একটা ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রামটা তোমরা দিবা। ওই যে দেখো, আমি যে বলেছিলাম যে কৃষিকাজ, ধান উৎপাদন, দেখো প্রথম স্তরের অর্থনৈতিক কাজ নিচে দেয়া হয়েছে কৃষিকাজ, উৎপাদিত পণ্য যেমন আখ। এরপর মাঝখানে দেয়া হয়েছে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। আর মানে দুই সাইডে হলো উৎপাদন। প্রথম পর্যায়ের অর্থনৈতিক কাজের থেকে আমরা কৃষি দ্রব্য উৎপাদন করতেছি যেমন আখ। আর দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড চিনি শিল্পের প্রসার। আর মাঝখানে তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিবহন ক্ষেত্র, চিনি শিল্পে কাঁচামালের যোগান। ঠিক আছে। আবার উৎপাদিত চিনিকে বাজারে যোগান দেওয়া। আমি কি তোমাদেরকে ডায়াগ্রামটা বুঝাতে পারছি? 242 পৃষ্ঠা, তোমরা একটু দেখো তো। আমি আমাদের বইয়ে একরকম, মানে বাহাদুর স্যারের বইয়ে একরকম, আমি কিন্তু আবার একটু অ্যাড করে দিছি। কি অ্যাড করছি বলো তো, বলতে পারবা কেউ? হ্যাঁ, আমি যে একটা জিনিস একটু অ্যাড করে দিলাম, সেটা কি বলো তো? কেউ কি খেয়াল করছো? ম্যাম, চিনি শিল্পের প্রসারের তো বইই আছে। হ্যাঁ হ্যাঁ, চিনি শিল্পের প্রসার, এটা তো বইয়ে আছে। আপনি কোনটার কথা বললেন? আমরা এই যে পরিবহন ক্ষেত্র, এই পরিবহন ক্ষেত্রের কাজ হচ্ছে চিনি শিল্পের কাঁচামালের যোগান দেওয়া, ব্র্যাকেটে, তাই না? তোমরা এবং দিয়ে লিখে নিবা যে উৎপাদিত চিনি বাজারে যোগান দেওয়া, হ্যাঁ, বাজারে সাপ্লাই দেওয়া, বাজারজাতকরণ দিতে পারো যা ইচ্ছা। চিনি শিল্পে কাঁচামালের যোগান, পরিবহন ক্ষেত্রের কাজ হচ্ছে চিনি শিল্পে কাঁচামালের যোগান। এখানে এবং দিয়ে লিখে দিবা, বা দাড়ি দিয়ে বা এবং দিয়ে লিখবা। এবং উৎপাদিত চিনি বাজারে সরবরাহ বা যোগান, ঠিক আছে, বা বাজারজাতকরণ, যেটা বললা তোমরা। আচ্ছা, এরপরে দেখো, তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজ উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে, অর্থাৎ এটি বাণিজ্যের প্রসার ঘটায়, অর্থনৈতিক উন্নয়নের গতি আনে। এখানেও একটা ডায়াগ্রাম আছে। কৃষিকাজ, ব্র্যাকেটে বলা হয়েছে চাষের কাজে পরিষেবার সুযোগ বৃদ্ধি। আর ওই পাশে বলা হয়েছে ট্রাক্টর উৎপাদন, ব্যাংক ও বীমা শিল্পের উন্নতি, পাম্প সেট, অর্থাৎ পাম্প কাজটা সেট করা। আর মাঝখানে বলা হয়েছে অর্থনৈতিক পরিষেবা ক্ষেত্র, যেমন আমি একটা ট্রাক্টর কিনবো, একজন কৃষক একটা ট্রাক্টর কিনবেন, তার কাছে টাকা নাই, তাহলে এখানে ব্যাংক ও বীমা লাগবে না? আমি একটা ট্রাক কিনবো, আমি ট্রাক্টরের বীমা আছে কিনা আমি জানি না, কিন্তু বাস, ট্রাক, কার, এদের একটা বীমা থাকে। কি বুঝতে পারছো? হ্যাঁ, ট্রাক্টরের বীমা থাকে না?
হ্যাঁ, আমি এই বিষয়টা ঠিক জানি না, যেহেতু এটা ট্রান্সপোর্টের মধ্যে একটা মানে মানে খুবই গুরুত্বপূর্ণ একটি বাহন, তো এটারও বীমা থাকতে পারে যে কি ঠিক আছে। সেই জন্য বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে পাম্প সেট, ট্রাক্টর উৎপাদন, ব্যাংক ও বীমা শিল্পের উন্নতি। অর্থাৎ এই কাজগুলো না থাকলে ব্যাংক ও বীমা শিল্পের উন্নয়নটা এতটা ঘটতো না। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজের প্রসার পৃথিবীর উচ্চ আয় বিশিষ্ট দেশগুলোতে সবচেয়ে বেশি। অর্থাৎ ওরা তো এই কাজগুলোই করে বেশি। যেমন বস্তুত কোন দেশের অর্থনৈতিক অবস্থা যত দৃঢ় ও উন্নত, সেই দেশে তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজের প্রসার তত বেশি। এই যেমন বলতে পারো ইংল্যান্ডের কথা বলি, আমি যে কোনো কাজে লন্ডন গিয়েছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে হোটেলে যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের যে শোরুমটাতে কিছু জিনিসপত্র বিক্রি করতেছে, বুঝছো, ওইখানে একটা গেঞ্জি টি শার্ট পলিথিন দিয়ে জড়ানো ছিল, দেখি মেড ইন বাংলাদেশ। তাহলে দেখো ইংল্যান্ডের লোকজন কিন্তু গার্মেন্টসের মানে গার্মেন্টস শিল্প নাই, তারা এই কাজ করবে না, তারা বসে খাবে, সরকার তাদেরকে বসে খাওয়াবে। সরকারের অনেক সরকার মেরে কেটে ওই ইউরোপ কান্ট্রি এত উন্নত হয়েছেই হচ্ছে, ওরা তো শাসক ছিল জানোই তোমরা, বিভিন্ন দেশে উপনিবেশ করে তারা হলো সব তুলে নিয়ে গেছে, ভালো ভালো সব যা আছে সোনাদন মানে খনিজ দ্রব্য বলো আর ওই যাই বলো, আমাদের দেশের বাচ্চার মুকুট থেকে শুরু করে কোহিনূর পর্যন্ত যা পাইছে সবই তো নিয়ে গেছে। নিয়ে গিয়ে কি করছে, ওদের দেশে সব ইনভেস্ট করছে, ওদের দেশকে উন্নত করছে। ওরা হচ্ছে আগামী 50 বছরেও, যেটা শুনছি আগামী 20 বছরেও ইংল্যান্ডে কোনো নতুন কাজের সূচনা হবে না। অর্থাৎ ইংল্যান্ডে যারা পড়তে যায় স্টুডেন্ট, তাদের কোনো ওই দেশে কোনো কাজ নাই, ওরা অন্য দেশে চলে যায় কাজ করতে। আর যারা কাজ করে তারা হলো এই যে এই লেভেলের কাজ করে, কারণ ওদের কাজটাই হচ্ছে এই কাজ, এই যে মানে সমন্বয় ঘটানো, কোন দেশ থেকে কি এনে ওরা ব্যবহার করবে, এই কাজটাই ওরা করে থাকে এখন। তো ওরা তো ওদের দেশ আয়তনে ছোট, ইংল্যান্ড অনেক ছোট, তোমরা দেখো ইংল্যান্ড একটা দ্বীপ দেশ, হয়তো পার্শ্ববর্তী আমেরিকা কানাডা থেকে গম নেয়, রুটি খায়, বার্গার বা পিৎজা, ফাস্ট ফুড বেশি খায়। হ্যাঁ, আবার ওরা মাছও খায়, যেহেতু দ্বীপ দেশ এই ফিশিংটা ওরা করে। তারপরেও অনেক হয়তো বাইরের কোনো কান্ট্রি থেকে যায় ওদের দেশে গিয়ে লেবার এই ফিশিং এর জন্য। তো এই যে বলা হচ্ছে যে তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজের প্রসার পৃথিবীর উচ্চ আয় বিশিষ্ট, আমি ইংল্যান্ডের উদাহরণ দিচ্ছি, এটি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের একটি মানে এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে নামকরা মানে পুরাতন মানে বহু প্রাচীন আমলের একটি পুরাতন উচ্চ আয় বিশিষ্ট দেশ। নব্য স্বাধীন উচ্চ আয় বিশিষ্ট দেশ হচ্ছে আমেরিকা। তো এখানে বলা হচ্ছে যে বস্তুত কোন দেশের অর্থনৈতিক অবস্থা যত দৃঢ় উন্নত, সেই দেশে তৃতীয় স্তরে অর্থনৈতিক কাজের প্রসার তত বেশি। তো তারপরের উদাহরণ হচ্ছে যে এই শ্রেণীর কাজ বাজার নির্ভর করে গড়ে ওঠে। আর পরিকাঠামো নির্মাণের জন্য এই ধরনের কাজ একান্ত জরুরি। পরিকাঠামো অর্থাৎ স্ট্রাকচার। আমি এখন তোমাদেরকে কিভাবে বুঝাবো, একটা দেশের বাণিজ্য গড়ে উঠতে গেলে বাজারকে কেন্দ্র করে গড়ে উঠবে। আচ্ছা, বাজারটা গড়ে উঠবে কিভাবে? বাজার গড়ে উঠতে গেলে একটা দেশের স্ট্রাকচার খুব জরুরি, এবং এই স্ট্রাকচারের মধ্যে রয়ে গেছে তোমার রাস্তাঘাট, বিদ্যুৎ। হ্যাঁ, তোমরা একটু চিন্তা করে দেখো যে বাজার কি কি বিষয়ের উপর নির্ভরশীল। একটা বাজার, একটা মার্কেট, একটা বিশাল বাজার কিভাবে গড়ে উঠবে? অবশ্যই এখানে ট্রান্সপোর্ট সিস্টেম জড়িত থাকবে, অবশ্যই এখানে বিদ্যুৎ জড়িত থাকবে, ইলেকট্রিসিটি জড়িত থাকবে, এখন তো এখানে নেটের কানেকশন সব জড়িত, তাই না? শুধু ইলেকট্রিসিটি, লাইট দিলাম, ফ্যান দিলাম, এসি দিলাম,
মার্কেটটা এসে মানে জাকজমক করার জন্য লাইট দিয়ে দিলাম, বা যাই হোক লাইট ছাড়া তো রাত্রে কাজও হবে না, তাই না? এখানে এখন এই যে ইন্টারনেটের যে কানেকশনটা, সেটাও তো এখন জরুরি হয়ে গেছে, তাই না? জি তো এই যে স্ট্রাকচারটা, একটা অবকাঠামো, এই যে নেটের কানেকশন দিতে গেলে কি লাগে খেয়াল করে দেখো, অনেক অনেক টাওয়ার নির্মাণ করা হচ্ছে। ওই যে তোমরা বিদ্যুতের খুঁটি মুটি এগুলা তো এখনো আমরা আন্ডারগ্রাউন্ডে নেই, এখনো তো এগুলা দৃশ্যমান। আমরা সব দেখি রাস্তার উপরে তার ঝুলতেছে, বিদ্যুতের খাম্বা টাম্বা, নেটের খাম্বা, হেন তেন চেন সব রয়ে গেছে। এই যে স্ট্রাকচারটা, রাস্তা তো তোমরা দেখতেই পাও, এটা তো দৃশ্যমান, তাই না? জি তো এটা হচ্ছে এই পরিকাঠামো নির্মাণ হচ্ছে, অর্থাৎ একটা স্ট্রাকচার। এখন যে আমরা মেট্রো রেল করতেছি, এই যে স্ট্রাকচার, এই মেট্রো রেলে দেখবা আমাদের সময় অনেক কমে যাবে। এই যে একটা স্ট্রাকচার, এক ধাপ থেকে আরেক ধাপের দেশের উন্নয়ন এক ধাপ থেকে আরেক ধাপে চলে যাবে। এই বিশাল একটা উদাহরণ আমি তোমাদেরকে দিলাম, যে মেট্রো রেলের যে দেখতেই তো পাচ্ছ কিভাবে স্ট্রাকচার করা হচ্ছে। মেট্রো রেল কি হাওয়ায় চলবে? একটা স্ট্রাকচার লাগবে না? একটা পরিকাঠামো লাগবে না? হ্যাঁ, দেখছো তোমরা কাঠামো দেখেছো? জি ম্যাম, যারা ঢাকা শহরে থাকে তারা সবাই দেখছো। হ্যাঁ, আচ্ছা, আমি তোমরা নিজেরা একটু পড়ে নাও চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড, যদিও এটাই ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। ও বইয়ে তো পঞ্চম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড আছে, আমি খুব দ্রুত একটু পড়াই দেই চতুর্থ আর পঞ্চম। হ্যাঁ জি ম্যাম। আচ্ছা, চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডকে বলাই হচ্ছে নব্য অর্থনৈতিক কর্মকাণ্ড। তৃতীয় স্তরের অর্থনৈতিক কাজকে যখন আরো উন্নত করা হয়, তখন সেটা চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্ম হয়, যাকে বলা হচ্ছে কোয়াটারনারি অ্যাক্টিভিটি। ঠিক আছে? অবশ্যই এই কোয়াটারনারি অ্যাক্টিভিটি ইংলিশে লিখতে না পারলে বাংলায় অবশ্যই এই ইংলিশের টার্মিনোলজিগুলি জানা লাগবে। এটা তো আমাদের একটা ইয়েই ছিল, আমাদের একটা মানে ভাইভায় তোমরা বলতে পারো না, তোমরা আজকে ফার্স্ট ইয়ারের ভাইভা দিবা, কিন্তু আগামী দিন তোমরা চাকরির ভাইভা দিতে যাবা, তখন যদি টার্ম গুলা যদি না জানো, তখন তোমাদের অনেক সমস্যা হবে আর কি। তখন নিজেকে আপডেট করা, তখন কি চাকরির পড়া পড়বা, নাকি এই নিজের সাবজেক্টের এই কোর্স গুলা তখন আবার আপডেট করবা? তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে একটু উদাসীন থাকো, বাট থার্ড ইয়ারে উঠে গেলেই স্টুডেন্ট তখন কান্নাকাটি শুরু করে যে হায় আল্লাহ, এই কোর্স মানে এই সাবজেক্ট পড়েই আমাকে এখন বিসিএস কোয়ালিফাই করতে হবে, বা ব্যাংকে বা যে কোনো জবে আমাকে যেতে হবে। সো আমি আমার সাবজেক্টটাকে কেন মানে ইয়ে করলাম না, আগে থেকে কেন মূল্যায়ন করলাম না, কেন এটা আগে থেকে জানার চেষ্টা করলাম না? ঠিক আছে? তো এই যে টার্মগুলো, কোয়াটারনারি অ্যাক্টিভিটি, এই সব টার্মগুলো ইংলিশে লিখতে পারলেই ভালো, যদিও ব্র্যাকেটে বাংলাও আছে। আচ্ছা, এই শ্রেণীর অন্তর্ভুক্ত কাজ হলো তথ্য প্রযুক্তি বা আইটি শিল্প। তোমরা আইটি সম্পর্কে আমার চেয়ে বেশি জানো, যেমন আমি গুগল মিট, জুম মিটে আমি জয়েন করতে পারি নাই, তোমরা পারছো। আচ্ছা, তারপরে হচ্ছে তথ্য বিশ্লেষণ, ইনফরমেশন প্রসেসিং তো তোমরা ভালো করেই জানো। আচ্ছা, না জানলেও ধীরে ধীরে জানবা যে একটা ইনফরমেশনকে কিভাবে প্রসেস করতে হয়। তারপরে হলো ধীরে ধীরে জানবা মানে থার্ড ইয়ারে তোমরা ফিল্ডে যাবা, ফিল্ডে গিয়ে ডাটা কালেক্ট করবা, তখন এই ডাটাকে তোমরা রিপ্রেজেন্ট করবা ডায়াগ্রামে। অর্থাৎ আমি যদি বলি বাংলাদেশে শিক্ষিতের হার এখন 90%, এটা আমি এখন কথাই বললাম। হ্যাঁ, আমি যদি এটাকে ডেটাতে প্রেজেন্ট করি, আমি একটা গ্রাফ আঁকলাম, তাহলে ওটা কি হইলো? এটাই কিন্তু তথ্য বিশ্লেষণ। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে বীমা, প্রশাসনিক, আর্থিক ও স্বাস্থ্য সেবার তথ্য আদান প্রদান, যেমন রেডিও, টেলিভিশন, খবরের কাগজ, ম্যাগাজিন প্রকাশনা ইত্যাদি। এই এখন ওই রেডিও টেলিভিশনের সাথে মোবাইল দিয়ে দিবা। ঠিক আছে? এই মাধ্যমগুলোর সাহায্যে সংবাদ আদান প্রদানের ব্যবস্থা, এখানে বলা হচ্ছে যে তথ্য আদান প্রদানের ব্যবস্থাপনা সম্পর্কিত তথ্য সংগ্রহ ও তথ্য বিনিময়ের মাধ্যমে আয়, কম্পিউটার ও টেলিযোগাযোগ ইত্যাদি চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে পরিগণিত। আর এই চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডে যারা জড়িত থাকে তাদেরকে হোয়াইট কলার ওয়ার্ক ফোর্স হিসেবে অভিহিত করা হয়। যেমন ব্যাংকাররা দেখবা
অধিকাংশ সময় মিটিং সিটিং এ সাদা শার্ট পরতে বলা হয়, তোমরা যখন ভাই আসবা তখন তোমাদেরকে বলা হবে সাদা শার্ট পরে আসবা, সাদা কলার। আচ্ছা, চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের বৈশিষ্ট্য: এই শ্রেণীর কাজ অতি উন্নত মানের, অতি দক্ষ শ্রমিক ও উন্নত মেধা ছাড়া এই ধরনের অর্থনৈতিক উদ্যোগ গড়ে তোলা যায় না। এই শ্রেণীর অর্থনৈতিক কাজ অতি আধুনিক কালের ঘটনা। তারপরে হচ্ছে যে আলোচ্য শ্রেণীভুক্ত কাজগুলো বাজার ভিত্তিক এবং নতুন বাজার সৃষ্টিতে এই ধরনের কাজ অনুঘটকের ভূমিকা পালন করে থাকে। আর বিংশ শতাব্দীর প্রথমার্ধ থেকেই ইউরোপ ও উত্তর আমেরিকায় এই শ্রেণীর কাজের বিস্তার ঘটে বেশি, ঠিক আছে। পরবর্তীতে এখন এই প্যান্ডামিক সিচুয়েশনে যেটি একেবারে অনুন্নত দেশেও যে কাজগুলো ছড়িয়ে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি পঞ্চম স্তরের অর্থনৈতিক কাজ। তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। মানে তোমরা কি আসো? জি ম্যাম, আছে ম্যাম। ক্লাসে আছো? এখনো আছে শুধু। এবং আমি এই ধরনের একটা কথাও শুনেছি, আমার এক আত্মীয়, আমার এক কাজিন বাইরের দেশে থাকে, অস্ট্রেলিয়াতে থাকে। আমি জানি না, আমি এই কথা বিশ্বাস করি না। আমরা যেটা শুনেছি যে এই যে করোনা ভাইরাসটা, এটার কার্যকরী ভ্যাকসিন হয়তো আছে বাজারে, বাট ভালোভাবে বাজারজাত করা হয় না নাকি এই নেট বিপ্লবের জন্য, মানে নেট দিয়ে এই ইন্টারনেট বাণিজ্যটাকে সেট আপ করার জন্য। তাহলে দেখো এই কাজটা তো পুরোটাই চতুর্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। যারা নেট নিয়ে বাণিজ্য করে, উন্নত দেশের উচ্চ, মানে কি বলবো, আমি জানি না এই কোন মাফিয়া চক্র, এরা নাকি ভালো ভ্যাকসিন, মানে কার্যকরী ভ্যাকসিন মার্কেটে আসতেই দিচ্ছে না। কেন? কারণ তাহলে নেটে দিয়ে যে মিলিয়ন বিলিয়ন ডলার বিশ্ব কামাই করতেছে না। তোমরা এখন জয়েন করছো না টাকা দিয়ে নেট কিনে? জি ম্যাম, এটা হচ্ছে সিন্ডিকেট একটা। জানি না, এখন ওইটা আমাদের আলোচনার বিষয় না। যাই হোক, এই দিয়ে একটা বিশাল বাণিজ্য হচ্ছে। তো এই দেখো, এই যে চতুর্থ বা পঞ্চম পর্যায়ের একটা ইকোনমিক অ্যাক্টিভিটিজ এর মানে কিভাবে, কি সুন্দর একটা উদাহরণ। আচ্ছা, আমি কোথায় ছিলাম? আমি ছিলাম মনে হয় পঞ্চম পর্যায়ের অর্থনৈতিক কাজ বা অত্যাধুনিক অর্থনৈতিক কার্যাবলী। চতুর্থ স্তরের অর্থনৈতিক কাজের সূত্র ধরে যে অত্যাধুনিক অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটে তাকে পঞ্চম স্তরের অর্থনৈতিক কাজ বা অত্যাধুনিক অর্থনৈতিক কার্যাবলী বলে। ইংরেজিতে কে কুইনারি ইকোনমিক অ্যাক্টিভিটিস বলা হয়। এই টার্মটা তোমরা অবশ্যই ইংলিশে লিখবা, যদিও এটা বাংলায় আছে, ব্র্যাকেটে ইংলিশে আছে। চেষ্টা করো বানান শুদ্ধ করে, না পারলে বাংলায় লিখবা, বানান যেন ভুল না হয়। এই শ্রেণীর অন্তর্ভুক্ত কাজগুলো হলো উন্নত প্রযুক্তি ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা, যেমন এখন এই যে করোনার ভিতরে করোনা রোগীর চিকিৎসা, ওই অনলাইন। করোনা রোগী কেন, সব রোগীর অধিকাংশ, আমি অসুস্থ হলাম, আমাকে ডাক্তার যেতে না করতেছে, বলতেছে আপনি ভিডিও কল দিচ্ছে, ডাক্তার আমাকে শুনে টুনে একটা প্রেসক্রিপশন বলে দিচ্ছে। তো এই যে উন্নত প্রযুক্তি ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা। আবার অনেক অপারেশন লেজার লাইট দিয়ে করা হয়, ইত্যাদি ইত্যাদি। তারপরে কর্পোরেট জগতের বিভিন্ন কাজের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করা, যেমন কনসালটেন্সি সার্ভিস, হ্যাঁ, বিনোদন, গবেষণা, উপগ্রহ পরিষেবা, রিমোট সেন্সিং ও জিআইএস সংক্রান্ত কাজগুলো হচ্ছে পঞ্চম পর্যায়ের কাজ। আর পঞ্চম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িতদের গোল্ড কলার ওয়ার্কার হিসেবে অভিহিত করা হচ্ছে। আচ্ছা, এই পর্যায়ের কর্মকাণ্ডের বৈশিষ্ট্যগুলো: এই ধরনের কাজ বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে বিস্তার লাভ করেছে। এটি সেই সূচনা, মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের সূচনায় এটি ছিল না। আচ্ছা, শিক্ষার প্রসার ছাড়া পঞ্চম স্তরের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটানো সম্ভব না। বর্তমান শতক অর্থাৎ 21 শতকে মানে প্রকৃতভাবে এই যে জ্ঞান চর্চার যে শতকে পরিণত হয়, তখন থেকেই এই বিষয়ের 5টি বিষয়ের উপর জোর দেওয়া হয়, যেমন শিক্ষার সুযোগ পাওয়া যেন সহজ হয়, জ্ঞান অর্জনের পদ্ধতি যেন বাস্তবসম্মত ও বাহুল্য বর্জিত হয়,
যদিও এখন অনেকটাই বাহুল্য হয়ে গেছে এই যে ইন্টারনেটটা তোমাদের জন্য একটু মানে কি বলবো একটু ব্যয় সাপেক্ষ হয়ে গেছে। আচ্ছা, বিদ্যা অর্জনের ক্ষেত্রে এমন পরিবেশ সৃষ্টি করা যা উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতাকে উৎসাহ যোগাবে। শিক্ষা প্রয়োগমূলক হবে, অর্থাৎ শিক্ষা শুধুমাত্র তাত্ত্বিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, শিক্ষাকে জনসাধারণের কাজে ও উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। শিক্ষা যেন পরিষেবা সৃষ্টির কাজে অনুঘটকের ভূমিকা পালন করে থাকে। এই 5টি বিষয়ের উপর জোর দিয়ে 21 শতকের গোড়ার দিকে বা শুরুর দিকে এই পঞ্চম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটানো হয়। ঠিক আছে? আচ্ছা, আর তৃতীয় নাম্বার যে বৈশিষ্ট্য পঞ্চম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের, সেটি হচ্ছে গোষ্ঠীভুক্ত দেশগুলো এই কাজে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। তবে চীন ও ভারত খুব শীঘ্রই এই কাজে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। আচ্ছা, এই ক্ষেত্রে চীনের একটা উদাহরণ দেই, বাস্তব উদাহরণ। আমার ছোট ভাই চীনে গিয়েছিল, একটা মোবাইল, ও হচ্ছে মোবাইলে তোমরা যে নেট ইউজ করো, ও ছিল 4G ম্যানেজার। ও চীনে গিয়ে দেখে আসছে যে সেখানে ছোট ছোট ধরো ক্লাস 5-এ পড়া মেয়ে বাচ্চারা, ছেলে বাচ্চারা স্কুল থেকে ওরা বাসায় যায় না, ওরা নীল ক্ষেতের মতো ছোট ছোট মার্কেটে যায়, গিয়ে কি করে, এই যে মোবাইল, এই যে চাইনিজ মোবাইল 1000 টাকা দিয়েও পাওয়া যায়, 600, 700, 800, 500 টাকা দিয়েও পাওয়া যায়। এই বাচ্চারা ওখানে গিয়ে এই মোবাইলের চিপ বা মোবাইলের এই যন্ত্রাংশে উৎপাদনের কাজ করে। কি বুঝতে পারছো? কত ছোট ছোট বাচ্চারা। তাহলে চীন, যে এইখানে যে বলা হলো যে চীন ও ভারত খুব শীঘ্রই, যদিও ভারত এত আগাতে পারেনি, এই কাজে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আচ্ছা, চীনই আগায় সবচেয়ে বেশি এই কাজে আগায়, মানে এই ক্ষেত্রে আগানো। আচ্ছা, এই ধরনের কাজে প্রচুর আয় করার সুযোগ আছে বলে একে সোনালী কলারওয়ালা কাজ বলা হয়। ঠিক আছে? তোমরা কয়জন আছো? ম্যাম এখন এখনো 30 জন আছো? আচ্ছা, অনেকক্ষণ ক্লাস নিলাম। তোমরা অর্থনৈতিক কর্মকাণ্ডটা আমি আশা করি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। এখন তোমরা অ্যাসাইনমেন্ট হাতে লিখো, যেহেতু তোমার প্যান্ডামিক সিচুয়েশন বই আর নাই, সেহেতু তোমরা অ্যাসাইনমেন্টটা তোমরা আমাকে হাতে লিখে জমা দাও, দরকার নাই, কিন্তু তোমরা পড়ো এবং নিজেকে রেডি করো। যদি একটু নিজেই লেখো, বৈশিষ্ট্যগুলো দিয়ে, উদাহরণগুলো দিয়ে দেখতে পারো কয় পাতা হয়, এবং টাইমের মধ্যে 40-45 মিনিট পরীক্ষার হলে এটা তোমরা অ্যান্সার করতে পারবা কিনা, যেহেতু তোমাদের লেখার অভ্যাস নাই, গিয়ে রিটেন এক্সাম দিবা, সেহেতু একটু লিখে দেখতে পারো। ঠিক আছে? তাহলে তোমরা আবার কবে জয়েন করবা আর আবার কবে তোমাদের কি লাগবে আমাকে আবার পরে জানাও। ওকে ম্যাম। তবে তোমরা ফার্স্ট চ্যাপ্টারটা পড়বাই, ফার্স্ট চ্যাপ্টারের কোনো কিছু বাদ দিবা না। ফার্স্ট চ্যাপ্টারটা আমি পড়ালাম না, তোমরা যে বললা নাসরিন ম্যাডাম পড়িয়েছেন। কিন্তু ম্যাম অন্যান্য বিষয়ের সাথে যে সম্পর্ক, এটা একটু ক্লিয়ার হলে ভালো হতো আর কি। অন্যান্য বিষয়ের সাথে সম্পর্ক আর থিম সমূহ, এই দুইটা ক্লিয়ার হলে। আচ্ছা, তাহলে নেক্সট দিন আমি রিলেশন উইথ আদার সাবজেক্ট আর হচ্ছে থিমগুলা বলে দিবনি। হ্যাঁ জি ম্যাম। তোমরাও একটু দেখো, তাহলে তোমাদের জন্য একটু ইজি হবে। বই তো তোমাদের অধ্যায়টা ম্যাম একটু প্রবলেম ম্যাম, পঞ্চম অধ্যায়টায়। কি পঞ্চম অধ্যায় কি আছে বলো তো? পৃথিবীতে মানব পরিব্যাপন ও মানুষ পরিবেশিক সম্পর্ক। তুমি তো ওটা দেখে বলতেছো বাবা, মানে বই দেখে বলতেছো, তোমাদের সিলেবাসে কি আছে? ও আচ্ছা, মানুষের ক্রমোন্নয়নের ধাপ। জি জি জি। জিওলজিক্যাল টাইম স্কেল গুলো। জি। আমি এটা পড়াই না, বুঝছো? আর এটা যে কি রকম একটা ইলাবোরেট একটা টপিক, উফ, মানে এটা তো কালচারাল জিওগ্রাফির একটা পার্ট। আমি ম্যাম এটা আমরা বাদ দিতে ম্যাম, এটা কি বাদ দেওয়া যাবে?
বাদ দিলে দিতে পারো, বাট আমি ঠিক জানি না, কিন্তু বাদ যদি দাও তাহলে বাকি সব টপিক ভালো করে পড়তে হবে। টপিক গুলো মানে বুঝছো, মানে ফার্স্ট চ্যাপ্টার মানবীয় ভূগোলের সাথে পরিচিতি, দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে মনে হয় মানব জনসংখ্যা, হ্যাঁ, ম্যাম দ্বিতীয় চ্যাপ্টারে ওইটা ওই যে তারপরে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড, এটাই ওইটা। তারপরে পরিবহন ও বাণিজ্য, মানব বসতি, এগুলো কোনো কিছু বাদ দিতে পারবা না। টোটাল কয়টা চ্যাপ্টার মাসুদ? তোমাদের ওখানে বোধহয় 8টা চ্যাপ্টার আছে। 10টা। ম্যাম আর সিলেবাসে ইয়েতে এমনি 8টা, বইয়ে 10টা, সিলেবাসে সিলেবাসে 8টা। পড়তে লাগবে কয়টা? পড়তে লাগবে কয়টা? অ্যাট লিস্ট 5টা তো তোমরা পড়েই যাবা। 5টা চ্যাপ্টার পড়বা এবং এই 5 চ্যাপ্টার থেকে কোনো কিছু বাদ দিতে পারবা না। আমি খুব ইজি 5টা চ্যাপ্টার তোমাদেরকে পড়তে বলবো, যেন তোমরা গিয়ে লিখতে পারো। তার মধ্যে অন্যতম হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। এটা সাধারণত প্রত্যেক পরীক্ষায় সাধারণত ফার্স্ট চ্যাপ্টারটা থেকে একটা না একটা কোশ্চেন হয়। তাহলে তোমরা একটা পেয়ে যাবে, আর বাকি থাকবে হয়তো 2টা বা 3টা বা 4টা। আমি ঠিক আমার ঠিক মনে নাই। তোমরা বোধহয় 35-এর পরীক্ষা দিবা, তাহলে বোধহয় 2 ঘন্টায় 3টার অ্যান্সার করতে পারবা। ম্যাম পাস কততে? 50-তে 100-এ জানি 40, তাহলে 50-তে ইয়ে করো 20, 25। এখানে 15 তোমাদের ইন কোর্স, ওটা তো যোগ হবে। ইন কোর্স তো হইছে কিনা যা মনে নাই। অ্যাসাইনমেন্ট তো জমা দিছো? হয়েছে ম্যাম। জি ম্যাম অ্যাসাইনমেন্ট জমা হয়েছে। এই যে অ্যাসাইনমেন্ট যে জমা দিয়েছি এটার উপর মার্কস নাই। ইনকোর্স ঠিক আছে, তোমরাও একটু দেখে টেকে মানে পড়াশোনা শুরু করো, রেডি করো, আর আমাকে ফোন দিয়ে জানাবা। আমি বললাম আমি কালকে কলেজে যাচ্ছি, বৃহস্পতিবারে প্র্যাকটিক্যাল এক্সাম, সারাদিন কলেজে থাকবো আমরা বৃহস্পতিবার, শুক্রবারে ফ্রাইডে হবে না, শুক্রবারে ফ্রাইডে হবে না, স্যাটারডে শনিবার। তোমরা আমাকে আবার শনিবারে ফোন দিও, ঠিক আছে? শনিবার ম্যাম শনিবার ফোন দিব না ক্লাস করাবো? না, শনিবারে ফোন দিয়ে এর মধ্যে আমরা তো অনেক ব্যস্ত থাকবো, ওই যে 3rd ইয়ারের প্র্যাকটিক্যাল এক্সাম নিয়ে। আমাকে একটু বইলো যে তোমরা কি কি টপিক তোমাদের ক্লাস নেওয়া লাগবে। শনিবার রাত্রে বলবা, দেখি ইনশাআল্লাহ রবিবারে পারি নাকি। ম্যাম তাহলে যে ট্রান্সপোর্টেশন, ট্রেড এন্ড কমার্স, রিসোর্সেস, এগুলো তাহলে আমরা আপাতত স্কিপ না, আমি তোমাদেরকে স্কিপ করো এই কথা আমি তোমাদেরকে বলতে পারবো না। ওই জিওলজিক্যাল, ওই মানুষের পরিবেপন, এইটা একটু মানে অত কঠিন না। আমি যেভাবে বললাম, তোমরা নিজেরা একটু রিডিং পড়ে দেখো। ওই টাইম স্কেল গুলো আমার কাছে একটু, আমি স্টুডেন্ট লাইফে আমাদেরকেও তো এটা পড়তে হইছে, এগুলা মানে আমার কাছে একটু ইয়ে লাগে। সেই জন্য বলছি যে এই চ্যাপ্টারটা তোমরা বাদ দিলে দিতে পারো। তাই বলে যে কেউ পড়ে যাবা না তা না, ঠিক আছে? জি ম্যাম। এখন আমি তোমাদের কাজ দিয়ে দিচ্ছি, তোমরা ফার্স্ট চ্যাপ্টার পড়ে ফেলবা, সব যা যা কোশ্চেন বলছি। আর এই যে অর্থনৈতিক কর্মকাণ্ড পড়ে ফেলবা একেবারে, আমি জিজ্ঞাসা করব। আমি মুনমুন ম্যাডামকে বলে দিচ্ছি ভাইভা, জুম ক্লাসে ভাইভা নেওয়ার জন্য। তার এখন ম্যাডাম তো অনেক অনেক কাজে ব্যস্ত থাকে, হ্যাঁ, ম্যাডামের উপর তো ইন্টারমিডিয়েটেরও দায়িত্ব আছে। ম্যাডাম যে জুম ক্লাসে ভাইভা নিতে পারবে এমন না। নেক্সট ক্লাসে আমি টুকটাক কোশ্চেন জিজ্ঞেস করে নিব, ঠিক আছে? কেমন পড়ছো তোমরা এটা দেখবো নি, হ্যাঁ? ওকে ম্যাম। তোমরা ফার্স্ট চ্যাপ্টার পড়ে ফেলবা এবং এই যে ইকোনমিক অ্যাক্টিভিটিস চ্যাপ্টার একেবারে কোনো কিছু যেন বাদ না যায়। এই 2 চ্যাপ্টার শনিবারের মধ্যে একেবারে রেডি করে ফেলো, ঠিক আছে? এরপরে যদি কেউ পড়তে চাও কিছু, তাহলে পড়বা এই যে মানে জনসংখ্যার একটা বন্টন, একটা চ্যাপ্টারে ছিল না, মানব জনসংখ্যা, হিউম্যান পপুলেশন। এটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কারণ আমাদের সবকিছুই মানুষকে নিয়ে। অর্থাৎ পপুলেশন, একটা ওয়ার্কফোর্স, একটা লেবার ফোর্স, একটা পপুলেশনই যদি একটা দেশে না থাকে, তাহলে তার কিসের উন্নয়ন?
ঠিক আছে? হ্যাঁ, জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, যদি কেউ পড়তে চাও তাহলে মানব জনসংখ্যা থেকে যদি কোনো আমি কোশ্চেন দিয়ে থাকি তাহলে ওগুলা একটু দেখে নিও। এই চ্যাপ্টারটা একটু মানে এখানে একটু ডেটা মনে রাখতে হয়, কোন দেশে কত পপুলেশন, কোন মহাদেশে কত মানে পপুলেশন। জি ম্যাম, ইনফরমেটিভ একটা হ্যাঁ, এই ডেটাগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হয়, পরীক্ষায় আসলে ওই ডেটাগুলাই ওখানে অ্যানালাইসিস করতে হয়। তাহলে ঠিক আছে, আমি তোমাদের কাজ দিয়ে দিলাম ফার্স্ট চ্যাপ্টার আর হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিজ এর চ্যাপ্টার, আর থার্ড যে চ্যাপ্টারটা দিলাম সেটা হলো মানব জনসংখ্যা। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি ম্যাম, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি ম্যাম, আল্লাহ হাফেজ।